আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে? রেকর্ডিং অন হয়েছে, আমি দেখতে পাচ্ছি রেকর্ডিং অন হয়েছে, শুনতে পাচ্ছি কথা। ওকে, তাহলে এখন আমরা কি সেশনটা স্টার্ট করতে পারবো এখন? ইয়া শিওর। আচ্ছা, যদি কথা শোনা বা কোনো একটু ঝামেলা টামেলা হয় আপনারা একটু ফিডব্যাক দিবেন, হ্যাঁ? তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা আগে দিয়ে নিই দাঁড়া। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, এখনো আসে নাই। আচ্ছা, এক সেকেন্ড। কারো স্ক্রিন শেয়ার আছে নাকি? উম, না তো, মানে স্ক্রিন শেয়ার থাকার কথা না। এটা জানি না, দেখাচ্ছে। আচ্ছা, একটু হচ্ছে ওই ইয়া থেকে, মানে ডান দিকে যে কন্ট্রোল বাটন আছে ওখান থেকে দেখো যে কারো এরকম শেয়ার করছে, করা আছে কিনা, বা কোনো অপশন আছে কিনা। আচ্ছা, কারো তো নাই দেখতেছি। আচ্ছা, এক মিনিট। আর এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আচ্ছা, আমি একবার বের হয়ে আবার একবার আচ্ছা, ওকে। এখানে জয়েন করেছে ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা, আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে আপনি এখন এই মুহূর্তে কি করছেন, জব নাকি স্টুডেন্ট? তো আমি এখন এই মুহূর্তে স্টুডেন্ট হিসেবে আছি। আমি টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে আছি। তো আমার যে সেকেন্ড ইয়ার, আমি দুইটা সেমিস্টার অলরেডি শেষ হয়েছে। আচ্ছা, ওখানে আন্ডারগ্রেড করছেন? আর না, আমি মাস্টার্স প্রোগ্রামে আছি। মাস্টার্স প্রোগ্রাম আছেন, আচ্ছা। আমি ডাব্লিউবিউ তে ছিলাম, ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি। আচ্ছা, হ্যাঁ, আমি অবশ্য শেষ করেছি অনেক আগে। আমি ফল 17 গিয়েছিলাম। আচ্ছা, আমি আসছি হচ্ছে ফল 25 আর কি, 24, এটা 25 চলতেছে। ওকে, আচ্ছা। আম আচ্ছা, সাকিব, ভাই। আচ্ছা আমার মনে হয় কি যে আমি হচ্ছে ওইটা দিয়ে লগ ইন করি। হ্যাঁ, তুমি হচ্ছে নর্মালি তোমার অ্যাকাউন্ট দিয়ে ঢোকো, কারণ লিঙ্কটা তাহলে হচ্ছে আমাদের মেন লিঙ্ক থেকে থাকলো আর কি। হ্যাঁ, তাহলে আপনি ওটাতে রেকর্ড স্টার্ট করেন তো। আমি আমি এখান থেকে রেকর্ড স্টার্ট করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি নর্মালটা হ্যাঁ, তুমি নর্মালটা ইয়ে করো, আমি আমাদের একাডেমির লিঙ্ক দিয়ে ঢুকছি। ওকে, সো আমরা এখনই শুরু করব। সরি ফর দ্য টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা, ইমতিয়াজুর রহমান, আপনি কি আমাদের কমিউনিটি গ্রুপে থেকে লিঙ্কটা পেয়েছেন, রাইট? জি জি, আমি ওই যে এমএল ক্লাস কোর্সে ইন্টিগ্রেটেড আছি, তো এমএল কোর্সের এই গ্রুপ থেকে আমি। ও আচ্ছা, আপনি 2506 আমাদের এমএল কোর্স জি করছেন। জি ওই জাফরি জি জাফরিলের কোর্স। আচ্ছা, জি কেমন 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 হচ্ছে এটা? জি ওটা তো মনে ভাইয়া, হয় মোটামুটি 11টা ক্লাস না 12টা ক্লাস হুম, হয়ে গেছে, আর 2-3টা জি ক্লাস বাকি আছে। 12টা ক্লাস হয়ে গেছে। ওই লাস্ট ক্লাসে ডিপ লার্নিং সম্পর্কে আলোচনা করছে। হুম হুম। তো উনি নেক্সট ক্লাস হয়তো বা রেইনফোর্সমেন্ট লার্নিং একটু বলবেন আর কি। ওকে, ক্লাসগুলো কেমন হচ্ছে, বুঝতে পারছেন বিষয়গুলো, টপিকগুলো? জি ভাইয়া, আমি স্যাটিসফাইড, ভালোই, উনি ভালোই পড়াচ্ছেন ভাই। আচ্ছা, গ্রেট। আপনাদের আর বেশি ক্লাস নাই, 2-3টা ক্লাস বাকি, দেন আপনাদের পার্টটা শেষ হয়ে যাবে। সো দেন হচ্ছে আপনাদের ওই
যে কুইজ গুলো আছে বা ও তো কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে তাই না জাফরিন? জি হ্যাঁ হ্যাঁ, assignment। তো সেগুলোর উপরে আমরা তখন ইভালুয়েট করে আমরা মার্কস হচ্ছে সার্টিফিকেট আমরা অ্যাড করে দিব, এবং ওই হিসাবে আর কি মানে একটা যারা কিনা এর মধ্যে টপ স্টুডেন্ট থাকবে তখন তাদেরকে আমরা আলাদা একটা গ্রুমিং এর জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করবো। আচ্ছা, আর আমাদের এটা হচ্ছে সামনে নেক্সট মান্থের 8 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিং কোর্স। আপনারা হয়তো এটার ব্যাপারে জানেন। সাকিব, ভিডিও ইয়া করছে না, না শেয়ার হচ্ছে না? এটাতে কি জানি সমস্যা দেখা দিচ্ছে ভাই, প্রেজেন্টেশন। আমার মনে হয় এটা তোমার ব্রাউজারের প্রবলেম, এটা আসলে লিংকের প্রবলেম না, কারণ তুমি তোমারটা দিয়ে হচ্ছে শেয়ার করতে পারছো না। এটা তো মানে আগে কখনো হয় নাই, এটা বুঝতেছি না কি সমস্যা দেখা দিচ্ছে। আমাকে তাহলে ফাইলটা দিয়ে রাখো, আমি কি শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমাকে এটা পাওয়ার পয়েন্টের স্লাইডটা দিয়ে রাখো, তাহলে আমাকে আবার কন্ট্রোল করতে হবে বসে বসে। আমি আপনার হোয়াটসঅ্যাপে আপনার পিপিটিএক্স ফাইলটা দিচ্ছি। আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড। কবির ভাইয়া, কবির হোসেন, হ্যালো। কবির ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ভাইয়া দিছি, আপনি হোয়াটসঅ্যাপে চেক করুন। জি ভাই, শুনতে। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। সো আপনি আমাদের জন্য কোন ব্যাচে আছেন? ভাই, এই মুহূর্তে আমি সেকেন্ড ব্যাচ করতেছি। আমি তো প্রথমে এমএল এর একটা কোর্স করলাম, পরে হচ্ছে এখন আমি আছি পিএল 300, ওই যে পাওয়ার বিআই এর ওই কোর্সটা। আচ্ছা আচ্ছা, ওইটা মানে যে ইয়াতে জয়ের যে জয়, কোর্সটা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কেমন কেমন হচ্ছে, কেমন করছেন ক্লাস? বেশ ভালো। আমি স্যাটিসফাইড যে উনি খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন। ভালো, আমি শিখতে পারছি আর কি। প্রজেক্ট বেসড, মানে প্রজেক্ট হিসেবে ধরে ধরে করে করবেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে যদিও এখন হচ্ছে এখানে আমার স্ক্রিনটা থেকে আমি শেয়ার দিচ্ছি, আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে, সো সাকিব, তুমি হচ্ছে আমাকে জাস্ট একটু রিমাইন্ড করবো যে নেক্সট স্লাইডে যাওয়ার জন্য, কারণ এখানে আসলে আমরা দুজন আসলে এটা অপারেট করছি আর কি। আমার কিছু ঝামেলা হওয়ার কারণে, হ্যাঁ জি ভাই। তো ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি আই হোপ। তো আজকে আমাদের হচ্ছে ওয়ার্কশপটা মেইনলি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এনএলপি টু এলএলএম, যেটা এলএলএম পুরোটাই হচ্ছে আপনার এনএলপি বেসড, আমরা সবাই জানি। তো এলএলএম মূলত হচ্ছে বলতে গেলে আমরা যদি জিনিসটা কি এটা যদি বোঝাতে চাই, তাহলে আমরা সবাই হচ্ছে মেশিন লার্নিং বা ধারণা আছে অনেকেরই এখানে যারা আছে আপনারা। তো এনএলপিটা হচ্ছে যে আমরা হচ্ছে কোনো একটা মেশিনকে আমরা সাপোজ ল্যাঙ্গুয়েজ মডেল বিল্ড করতে চাই, যে আমরা হচ্ছে কিছু একটা টেক্সট বা ভাষা বা হচ্ছে কি বলে যে কথা, আমরা যে কথা বলি ভয়েস বা যেগুলাই হোক, এই মানে টেক্সট রিলেটেড যা কিছু আছে সবকিছুই আপনারা এনএলপির মধ্যে পড়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেশিন লার্নিং একটা পুরো ফান্ডামেন্টাল বলা যায়, যে একদম বেসিক যেটা হচ্ছে আমরা এনএলপি যেটা আমরা বুঝি। তো এখান থেকে আর কি পরে সায়েন্টিস্টরা এটাকে আরো অ্যাডভান্সে নিয়ে গেছেন। তো আমরা এখন যে ওপেন এআই মডেল ইউজ করি, অনেকে অনেকে হচ্ছে জেমিনাই দেখছি, অনেক কিছু এখন মানে ইভলভ হচ্ছে ধীরে ধীরে। তো এগুলা পুরোটাই হচ্ছে আপনার যে ম্যাথমেটিক্যাল সিস্টেম গুলা বা অ্যালগোরিদম গুলা সবকিছু কিন্তু এনএলপি থেকে আসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলাকে আরো গতিশীল করার জন্য বলা যায়, অথবা ইভলভ করার জন্য এলএলএম জিনিসটা ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো এলএলএমটা আরো মানে ক্যালকুলেটিভটা ইজি করানোর জন্য, আর বেশি দেখা গেল আরো বেশি ক্যালকুলেটিভ করার জন্য, অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা এলএলএমটা ইউজ করি। তো এটা হচ্ছে মূল থিমটা, যে কি 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 জন্য আমরা এনএলপি মানে শিখবো, বা কি ধরনের কিভাবে এই জিনিসটা কাজ করে। তো তারপরে হচ্ছে এলএলএম কেন ইন্ট্রোডিউস করানো হয়েছে, বা এলএলএম কেন এত গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি এখান থেকে উঠে আসছে। তো এখানে আমরা আজকে যেগুলা কি টপিক, যেগুলো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে এনএলপি ফান্ডামেন্টালস, যেটা সম্পর্কে আমি একটু বললাম, হালকা ধারণা দিলাম আপনার। তো এরপরে আমাদের নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে টেক্সট নিয়ে কাজ করতে গেলে মানে
আপনারা সবাই জানেন যে মেশিন কখনো হচ্ছে আপনার সংখ্যা ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, আপনি যদি আমি বলি যে বাইনারি বা যেটাই হোক, হ্যাঁ, তো ওরা ইনপুট শুধুমাত্র কিন্তু নিউমেরিক্যালেই নেয়। তো আমি যদি ভিডিও দেই, অডিও দেই, টেক্সট দেই, যাই দেই না কেন, সে পুরোটাকে আগে নিউমেরিকে কনভার্ট করতে হবে, যাতে মেশিন সেটাকে বুঝতে পারে। তারপরে কিন্তু আমরা আউটপুট বের করতে পারবো বা আদার্স ইভালুয়েশন করতে পারবো, যাই করি। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু পুরো আমাদের কি করতে হবে, প্রি প্রসেসিং করতে হবে। তো প্রি প্রসেসিং টেক্সট প্রি প্রসেসিং এর আবার হচ্ছে নির্দিষ্ট কিছু ধাপ আছে, যেটা অন্য ফিল্ড গুলার থেকে একটু আলাদা। আবার আপনার হচ্ছে তারপরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে এনকোডিং, বা আপনি এখানেও কিছু বলা যায় যে আপনার এনকোডিং সম্পর্কে যারা মেশিন লার্নিং করে তারা হয়তো জানেন যে কোনো একটা পার্টিকুলার জিনিসকে আপনি যদি কি বলে ওটাকে নিউমেরিকে কনভার্ট করতে চান, তাহলে আমাদের কি করতে হয়, এনকোডিং করতে হয়, রাইট? আর একটা জিনিস হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো আমাদের হচ্ছে ফিচার এক্সট্রাকশন জিনিসটা হচ্ছে এরকম যে সাপোজ আপনার কাছে একটা ডেটা সেট আছে, বা বলা যায় যে একটা কি বলে তথ্য আছে অনেক। তো দেখা গেলো সবকিছু আমাদের ইম্পর্টেন্ট না। আমরা মেশিনকে সবকিছু ট্রেন করায় তারপর সেখান থেকে আউটপুট নিতে গেলে দেখা যাবে সেটা ওভারফিটিং হতে পারে বা আন্ডারফিটিং হতে পারে, বা দেখা গেলো যে ঠিকঠাক রেসপন্স দিতেছে না বা রিজনিংটা ঠিক মতো হচ্ছে না। তো আমরা এখান থেকে ফিচার এক্সট্রাকশনটা এই কারণেই করা হয়, যাতে গুরুত্বপূর্ণ যে ফিচার গুলো আছে শুধু সেগুলা নিয়ে যত কাজ করা যায়। ঠিক আছে? তো ওটা আমরা কিভাবে সিলেক্ট করবো না করবো সেটা সম্পর্কে আমরা জানবো। তো তারপরে আছে আমাদের হচ্ছে ডিপ লার্নিং, মানে এনএলপি থেকে আমরা কিভাবে, এনএলপিটা মূলত আপনার স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং এর জিনিসটা ছিল। তারপরে আমরা ডিপ লার্নিং এ চলে আসছি, এনএলপি জিনিসটাকে এলএলএম এ নিয়ে গেছি। তো সেই জিনিসটা কিন্তু ডিপ লার্নিং থেকে আসছে। তো সেখান থেকে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা এলএলএম আছে, তো তার এটারও আবার আপনার হচ্ছে দুই তিনটা ধাপ আছে, যেরকম বেসিক আছে, মিডিয়াম আছে, অ্যাডভান্স আছে, মডার্ন আছে। তো ঠিক আছে, এখন আমরা যেটা ইউজ করি, যেরকম চ্যাট জিপিটি ইউজ করি, অনেকে অনেকে জেমিনাই ইউজ করি, ডিপসিক ইউজ করি, মিনস্টার ইউজ করি, ক্লোড এআই ইউজ করি, অনেক কিছু অনেক কিছু ইউজ করি। তো এটা কিন্তু আমাদের সবকিছু মডার্ন এলএলএম অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে আমরা একটু আগে আমি যে কথাগুলো বললাম যে ওভারভিউ টাইপের, যে আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আইডেন্টিটিটা আসলে কি কি ধরনের বা কিভাবে কাজ করে বা কেনই বা দরকার, তো এটা যদি আমি বলতে চাই, তো আমরা একটা মেশিন দিয়ে সাপোজ আমি চাচ্ছি যে সে আমার হচ্ছে টেক্সট নিয়ে সে অ্যানালাইজ করবে, করে একটা প্রেডিক্টিভ রেজাল্ট দিবে, বা বলা যায় যে একটা হচ্ছে প্রবাবিলিটি ধারণা দিবে, বা একটা ক্লাসিফিকেশন রেজাল্ট দিবে। ঠিক আছে? বা যেটাই হোক, একটা রিগ্রেশন টাইপের রেজাল্টও দিতে পারে, বা একটা আউটপুট দিবে। তো যার কারণে টেস্টকে আমরা মেশিনকে বোঝানোর জন্য আমাদের কিন্তু এনএলপি লাগে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা আছে। তো এখানে আপনি পৃথিবীর যে কোনো ভাষাকেই আপনি এনএলপি তে মডেল হিসাবে, মানে মডেলে ফিট করাতে পারেন, বা ওটা নিয়ে কাজ করতে পারেন। সেটা নট অনলি ইংলিশ, বাংলা হতে পারে বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। যদিও এখনো সব ল্যাঙ্গুয়েজ ওইভাবে অ্যাকুরেসি অত হাই না। যেমন আমি দেখছি যে চ্যাট জিপিটিতেও আপনি যদি কোনো একটা অ্যান্সার বাংলাতে নিতে চান, তো বাংলাতে জিনিসটা ওইভাবে আর কি হালকা একটু মানে ল্যাগ ইস্যু আছে। তো ইংলিশে দেখা গেল অনেক ফ্রিকুয়েন্টলি অ্যান্সার দেয় এবং অনেক ভালো অ্যাকুরেসি অ্যান্সার দেয়। তো ওটা বাংলাতে রিজনিং করতে গেলে একটু ঝামেলা করতে হয়, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে গেলে একটু ঝামেলা করতে হয়, বা দুই দিন আমি ল্যাঙ্গুয়েজ এসে যেগুলো এখন অ্যাভেলেবলই না, এরকমও আছে। তো এটা এই জিনিসগুলো নিয়ে এখনো কাজ হচ্ছে। তো আই হোপ যে ফিউচারে আমরা এটাকে অনেক ভালো লেভেলে দেখতে পারবো। আর বাংলা ল্যাঙ্গুয়েজের কথা বলতে গেলে কি, এনএলপি তে যদি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাই, তখন হচ্ছে বিএনভি নামে একটা টেকনোলজি আছে। এটা আমরা যখন কোর্সে যাবো বা আদার্স যে জিনিসগুলো আছে অ্যাডভান্স, সেখানে হয়তো দেখতে পারবো। তো যাই হোক, তো নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, তো আমি একটু আগে বলছিলাম যে আপনাদের হচ্ছে কিছু এনএলপি নিয়ে কাজ করতে হলে, যেহেতু আমাদের মেশিন হচ্ছে কি নিউমেরিক্যাল বা সংখ্যা ছাড়া কিন্তু ও কিন্তু কিছু বোঝে না, বা ট্রেন করাইলেও, মানে ট্রেনটা যখন করানো হবে টেক্সট দিয়ে, ও কিন্তু সেটাকে কি করবে, মানে নিউমেরিক্যালে আমাদের কনভার্ট করে বুঝাই দিতে হবে যে এটা মানে এটা, এটা মানে এটা। তারপরে কিন্তু আমরা আউটপুট পাবো, এছাড়া কিন্তু পাবো না। সো আমাদের টেক্সট প্রি প্রসেসিং এ কিছু কিছু ধাপ আছে, যেরকম নর্মালাইজেশন আছে। তো টেক্সটের নর্মালাইজেশনটা একটু ডিফারেন্ট। মানে এখানে নট অনলি যে আমরা আগে নর্মালাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন বা আদার্স যেগুলো আছে, র্যাঙ্কিং বা যেগুলো আছে, ওগুলা কিন্তু আমরা এখানে ওইভাবে ইউজ করব না, মানে সচরাচর ইউজ করব না। আমরা এখানে কিছু প্রি প্রসেসিং টেকনিক খাটাবো। সেটা হইতেছে যে আপনি বলা যায় যে স্টেমিং আছে, লেমাটাইজেশন আছে,
তারপরে আপনার হচ্ছে টোকেনাইজেশন আছে। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে নর্মালাইজেশনে ইউজ হয়। তো স্টেমিং লেমাইজেশনটা কি? এইটা হচ্ছে যে আমরা যে কোনো সেন্টেন্স বা যে কোনো হচ্ছে আপনার কি ফাইলে যে টেক্সট গুলো থাকবে সেগুলাকে ওয়ার্ড ধরে ধরে আমরা মেশিনকে বুঝাইবো যে আসলে এইটা এই ওয়ার্ড মানে এটা তোমার ডিকশনারি ফলো করে করে, মানে প্রত্যেকটা আপনার হচ্ছে একটা এনএলটিকে লাইব্রেরি আছে। আমরা এনএলপি করতে গেলে দেখবো যে এনএলটিকে একটা লাইব্রেরি আছে, সেখানে পাইথনের বিল্ট ইন লাইব্রেরি। তো সেখানে প্রচুর পরিমাণে ওয়ার্ড ভোকাবুলারি ওখানে ফিট করা আছে, যেটা একদম কি বলে যে ডিকশনারির সাথে অ্যালাইন করে। তো আমাদের টেক্সট ফাইলগুলোকে যখন আমরা নর্মালাইজ করব তখন কি করব, ওই আবিধানিক বা ডিকশনারি যেটা আছে ওটার সাথে আমাদের টেক্সটটাকে অ্যালাইন করব। ঠিক আছে? তো এখানে আমাদের ফার্স্টলি কি করতে হবে, যে স্টেমিং বা লেমাটাইজেশন দুটার মধ্যে যখন একটা, এখানে লেমাটাইজেশন একটু বেশি বেটার কাজ করে। স্টেমিংটা সবসময় দেখা গেল যে ডিকশনারি ওয়াইজ অ্যালাইন করে না। ঠিক আছে? তো এই জন্য এগুলো আমরা যখন করতে যাবো তখন ভালো করে বুঝতে পারবো আর কি। তো এরপরে কিছু আছে লোয়ার কেসিং, যেরকম হচ্ছে আমরা যদি কিছু আপার কেসিং লোয়ার কেসিং, দেখুন আমরা জানি যে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে আপনার কেস সেন্সিটিভ। ঠিক আছে? তো এটা কিন্তু মানে করেন আপার কেসিং বা লোয়ার কেসিং হলে দুটা কিন্তু দুই রকম কি দেয়, ভ্যালু দেয়, যদি আমরা সেটা বাইনারিতে কনভার্ট করি বা দেখা গেল নিউমেরিকে কনভার্ট করি। ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে, যে আমরা যে কোনো একটা কেস কনসিস্টেন্সি ধরে নেব। ঠিক আছে? তারপর পাংচুয়েশন গুলাকে আমাদের রিমুভ করা উচিত, কারণ পাংচুয়েশন গুলা আপনার এখনো ওইভাবে মানে মডেলে ফিট করানো উচিত না। কিন্তু পাংচুয়েশন গুলা অ্যাভয়েড করার কারণ এখানে একটা স্টপ ওয়ার্ড নামে একটা লাইব্রেরি আছে আর কি। তো ওখানে শুধুমাত্র ওয়ার্ড গুলা নিয়ে কাজ হয়, বা দেখা গেল যে যেগুলা ওয়ার্ড গুলা আননেসেসারি, যেরকম আমাদের বাংলাতে কিছু অনেক কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে সচরাচর আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাও রাখি, তাও সেন্টেন্সের কথার কোনো চেঞ্জ হয় না, যে আমরা বুঝতে পারি যে আসলে কি বোঝাতে চাচ্ছে। তো আমরা এই ধরনের ওয়ার্ড গুলাকে রিমুভ করে দিই। ঠিক আছে? ইংলিশেও এরকম আছে, যেমন ইজ, দ্যাট, সো মেনি, অনেক কিছু আছে। তো এগুলা আমরা কি করব, রিমুভ করব। তো এখানে পাংচুয়েশন, তারপর কিছু ওয়ার্ড, এগুলো আমাকে রিমুভ করতে হবে। ঠিক আছে? তারপর আছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস অনেক সময় আমাদের মডেলিং এ একটু সমস্যা করে। এইগুলাও আমাদের খেয়াল রাখতে হবে আর কি, যখন আমরা প্রি প্রসেস করবো। তারপরে দেখা গেল যে কিছু সিম্বলস থাকতে পারে। তারপর কিছু ইউনিকোড নর্মালাইজেশনটা হচ্ছে যে আপনার যে ইউটিউব যেটা দেখছেন যে প্রত্যেকটা কি থাকে, ওয়ার্ডের বা কিছু একটা কোড থাকে, মানে ল্যাঙ্গুয়েজ কোড থাকে বা ওয়ার্ডের কোড থাকে। তো সেই জিনিসটা এটা যদিও অতটা ম্যান্ডেটরি না, যেটা করতেই হবে এমন কিছু না, তো করলে ভালো হয় আর কি। আচ্ছা, তারপরে নেক্সট স্লাইডে যাবেন। আচ্ছা, এবার আমরা আসলাম যে টোকেনাইজেশন। টোকেনাইজেশনটা মূলত আপনার নর্মালাইজেশনের মধ্যেই পড়ে, যদিও তারপরেও এটা একটা আলাদা ধাপ আর কি। যদি আপনি স্টেমিং লেমাটাইজেশন করার আগেই অনেক সময় টোকেনাইজেশনটা করতে হয়, যে আমরা যে সেন্টেন্স থেকে ওয়ার্ড গুলো বের করে নেব। ঠিক আছে? তো ওয়ার্ড গুলো কিভাবে বের করে নেবো, আমরা টোকেনাইজেশন করবো, মানে স্প্লিট করবো। ঠিক আছে? যে একটা সেন্টেন্স থেকে আমি ওয়ার্ড গুলাকে ভাগ করে নেবো। যেমন আই ইট রাইস, আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। ঠিক আছে? তো এই ওয়ার্ড গুলাকে এক একটা ওয়ার্ডে ভাগ করা, এটা হচ্ছে টোকেনাইজেশন। টোকেনাইজেশন হচ্ছে যে আপনার বলা যায় যে এমন যে অনেক ধরনের টোকেনাইজেশন করা যায়, যেমন সেন্টেন্স টোকেনাইজেশন করা যায়, ওয়ার্ড টোকেনাইজেশন করা যায়, তারপরে হচ্ছে আপনার পাংচুয়েশন টোকেনাইজেশন করা যায়। ঠিক আছে? সরি সরি, পাংচুয়েশন না, পার্টস অফ স্পিচ আর কি। তারপরে নর্মাল এন্টিটি টোকেনাইজেশন করা যায়, ক্যারেক্টার টোকেনাইজেশন করা যায়, সাব ওয়ার্ড টোকেনাইজেশন করা যায়। এছাড়াও আরো আছে। তো কথা শুনে বুঝতে পারতেছেন যে সেন্টেন্স টোকেনাইজেশনটা কি, সেন্টেন্স গুলাকে ভাগ করবে, মানে একটা ফাইলে অনেক সেন্টেন্স আছে বা একটা ডক্সে অনেক সেন্টেন্স আছে। তো সেন্টেন্স গুলাকে সে স্প্লিট করবে, একটা সেন্টেন্স ধরে ধরে সে স্প্লিট করবে। আর যদি ওয়ার্ড বলি তাহলে কি বলবে, যে ফার্স্টে তো সেন্টেন্স করলোই, সেখান থেকে আবার কি করবে, ওয়ার্ড গুলাকে সে আলাদা করে নেবে, প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে নেবে। ঠিক আছে? আর যদি পার্টস অফ স্পিচের কথা বলি, পার্টস অফ স্পিচে আমি এখানে বলে দেবো যে আসলে সে নাউন ধরে কি ওটা কি ভাগ করবে, নাকি সে অ্যাডজেক্টিভ ধরে ভাগ করবে, নাকি অ্যাডভার্ব ধরে ভাগ করবে, বা এরকম। ঠিক আছে? এই ধরনের। আবার কিছু আছে আপনার হচ্ছে নর্মাল এন্টিটি, যে একটা মানে আমি বলে দিতে পারি যে কোন প্রেক্ষে, মানে কোন টার্গেট বেস, এটা আসলে টার্গেট বেস, যে আমি নেম এন্টিটি ধরে করবে, নাকি হচ্ছে নাউন এন্টিটি ধরে করবে, নাকি এন্টিটি ধরে করবে। ঠিক আছে? তো এই ধরনের গুলো। আর সাব ওয়ার্ড বলতে কি, একটা ওয়ার্ডেরও সাব ওয়ার্ড থাকে অনেক সময়। হ্যাঁ, মানে একটা ওয়ার্ড থাকে অনেক বড়, তারও কিছু মানে ওটা আমরা কি বলি, যেটা আমরা ছোটবেলায় ইয়া করতাম না, সিলেবল আছে না, মানে একটা ওয়ার্ডকে 3 ভাগে ভাগ করতাম, 4 ভাগে ভাগ করতাম। তো এটা আসলে ওই কাইন্ড অফ। তো ঠিক আছে, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি স্টপ ওয়ার্ডের কথা বলছিলাম একটু আগে, স্টপ ওয়ার্ড ফিল্টারিং বলে না, স্টপ ওয়ার্ড বলছিলাম।
তো স্টপ ওয়ার্ডসে তো আমি যেটা বললাম যে আপনার হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজে, মানে পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজে কিছু ওয়ার্ড থাকে যেগুলো আসলে অতটা দরকার নাই। আসলে আমরা ওগুলা দেখা গেল যে একটু শোকেসিং করার জন্য বা একটু ডেকোরেশন করার জন্য ইউজ করি। তো মেশিন যতটা আপনি চাইবেন যে যতটা কম মানে কম ভারী করা যায় ততই আমাদের জন্য ভালো, তাই না? মানে টেইন টাইম যত কম হবে তত আমাদের জন্য ভালো, মানে কনফিউশন না করাটাই ভালো। সো এই জন্য আমরা কি করবো, আমরা এই ওয়ার্ড গুলাকে রিমুভ করে দেবো। এখানে এনএলটিকে একটা লাইব্রেরি আছে বা এনএলটিকে লাইব্রেরি আছে, ওখান থেকে আমরা স্টপ ওয়ার্ডটা ক্লিক করে ওটা ধরে ধরে আর কি করার দরকার নেই, ওটা জাস্ট আপনি লাইব্রেরিতে বসাই দিলে ওরাই ওটাকে ক্লিয়ার করে দেয়। ঠিক আছে। আর স্পেসি সার্কিট লার্নিং এর সম্পর্কে হয়তো বা যারা মেশিন লার্নিং করে তারা জানেন, সার্কিট লার্নিং মূলত পুরো মেশিন লার্নিং এর একটা বলা যায় যে লাইব্রেরি, ওখান থেকে আমরা সবকিছু নিতে পারি। মডেল টডেল থেকে শুরু করে ডেটা সেটও ওখানে অ্যাভেলেবল আছে। এমনকি আপনার হচ্ছে যে আমরা টেইন টেস্ট স্প্লিট করি, অনেক সময় প্রি প্রসেস করি, হ্যাঁ, নর্মালাইজেশন করি, অনেক কিছু করি, স্ট্যান্ডার্ডাইজেশন করি। তো ওখান থেকে করা যায় আর কি। ঠিক আছে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ইনফরমেশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি যে আমরা টক্স যে ডকুমেন্টটাকে আমরা মডেল ট্রেন করাইতেছি আর কি, তো তার আউটপুটটা যেন আপনার কন্টেক্সটে সে নিতে পারে, মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা কিন্তু মেইন ম্যান্ডেটরি। মানে আমি যে ওয়ার্ড গুলা দিচ্ছি এটা কিন্তু ম্যান্ডেটরি অতটা না, কিন্তু সে যে বুঝতে পারতেছে যে আপনি, আমরা অনেক সময় দেখেন চ্যাট জিপিটির সাথে যখন মানে কনভারসেশন করি তখন হচ্ছে কি, মানে আমরা কন্টেক্সট গুলাকে সে কিন্তু ফলো করে, যে আপনি কি বুঝাতে চাচ্ছেন বা একটা আপনি কি চাচ্ছেন তার কাছে, বা সে কি রেসপন্সটা দিচ্ছে। তো ঠিক আছে, এটা কিন্তু অ্যাকুরেসির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনার ইয়া করতে হবে আর কি, চেষ্টা করতে হবে যে আপনার জিনিসটা অ্যালাইন আছে কিনা আপনার সাথে, মানে আপনার কথার সাথে। ঠিক আছে। তো এগুলাই আছে। তো তারপর নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, এরপর আমি যেটা বলছিলাম যে স্টেমিং এন্ড লেমাটাইজেশন, তো এটাকে আমি ব্রিফ ভাবে বলছিলাম। তো এটা যদি আমি পুরো ইলাবোরেট বলি তাহলে হচ্ছে কি আপনার স্টেমিং জিনিসটা হইতেছে কি যে আমরা তো ওয়ার্ড নিলাম ভাগ করে স্প্লিট করে টোকেনাইজেশনের মাধ্যমে, তারপরে কি করব আমরা, তারপরে তো এটাকে নর্মালাইজ করতে হবে, তাই না? নর্মালাইজ করার জন্য কি করতে হবে, যে স্টেমিং অথবা লেমাটাইজেশন দুটার মধ্যে যখন একটা ইউজ করা যায়, তো এটা ইউজ করলে সে কি করবে, সে তখন ওই যে যে ল্যাঙ্গুয়েজটি নিয়ে আপনি কাজ করতেছেন সেই ল্যাঙ্গুয়েজের সবগুলো ওই ওয়ার্ড নিয়ে সে দেখবে যে আসলে এই ওয়ার্ডটা ওই গ্রামাটিক্যালের সাথে ফিট করে কিনা বা ওই ডিকশনারিতে আছে কিনা। ধরেন আমি যদি বলি চেঞ্জেস, চেঞ্জ, চেঞ্জড বা চেঞ্জিং, সবগুলার মিনিং কিন্তু একই, পরিবর্তন। ঠিক আছে। এতগুলা মানে দরকার নাই ট্রেনিং করানো, সে কি করবে সবগুলাকে একটা ওয়ার্ড নেবে, সেটা চেঞ্জ। ঠিক আছে। তো কি করবে, নর্মালাইজ করে নেবে আর কি। তো স্টেমিংটা হচ্ছে যে সবসময় গ্রামাটিক্যাল রুলস ফলো করে না। ঠিক আছে, কিন্তু লেমাটাইজেশনটা কিন্তু সবসময় গ্রামাটিক্যাল রুলস ভোকাবুলারি ফলো করে। তো এটা একটা জিনিস। আমরা যদি বলি সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তো সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এমন কিছু ওয়ার্ড থাকে যেটা আমরা যখন ফেসবুক কমেন্ট দেখি বা দেখা গেল টুইটারে দেখি, ঠিক আছে, সবকিছু কিন্তু আইজানিক ওয়ার্ড থাকে না, কিছু থাকে আমাদের অনেক ইভলভ হয় কিছু ওয়ার্ড চলে আসছে এখন। হ্যাঁ, আমরা বুঝি কিন্তু দেখা গেল ওগুলা আসলে ডিকশনারিতে ভাবে অ্যাভেলেবল না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনার সেক্ষেত্রে লিমিটেশন ইউজ করবেন নাকি স্টেমিং ইউজ করবেন? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্টেমিং ইউজ করতে হবে, কারণ কি আপনি যদি লিমিটেশন ইউজ করেন সে কিন্তু ওই ওটলাকে ধরতে পারবে না, যেগুলো আমাদের আসলে এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আছে। সো ওখানে কিন্তু স্টেমিংটা ইউজ করতে হবে যাতে সে পুরোটা চেঞ্জ না করে বা এরকম গ্রামাটিক্যাল ধরে ধরে যেন কাজ না করে। কিন্তু লেমাটাইজেশনটা কোথায় ইউজ করতে হবে, লেমাটাইজেশনটা সাপোজ আমি চাইতেছি যে পুরো একটা একাডেমিক একটা চ্যাটবট বানাবো, যেখানে শুধু একাডেমিকের রেসপন্স আসবে, অ্যান্সার আসবে, এরকম টাইপের। তো এখানে কিন্তু আমাদের কি করতে হবে, লেমাটাইজেশনটা ইউজ করতে হবে। তো এরকম আছে, ইউজ কেস আছে। ঠিক আছে। প্রত্যেকটা এগুলার আবার ভাগ আছে কিছু, যেরকম আমাদের স্টেমিং এর মধ্যে আছে আপনার হচ্ছে আহ কিছু কিছু আছে, যেরকম পটার স্ট্রিমিং আছে, পটার স্ট্রিমারটা অনেক ভালো। এছাড়াও কিছু স্ট্রিমিং আছে, তো এগুলা আপনারা ইউজ করতে পারবেন। আবার হচ্ছে লেমাটাইজেশনের ক্ষেত্রেও কিছু আছে এরকম টাইপের, ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে চাঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কনটেক্সটের কথা বলছিলাম না একটু আগে, এটা কিন্তু মূলত চাঙ্কিং থেকে আসে আর এনগ্রামস থেকে আসে। ঠিক আছে। তো মানে আমাদের এমন থাকে অনেক সময় ফ্রেজাল কিছু ওয়ার্ড থাকে, হ্যাঁ, যেটা কোনো নির্দিষ্ট মিনিং হয় না, কিন্তু ওটা আবার হচ্ছে যে মানে বাগধারা টাইপের, যে
ওটাকে একটা মানে ভাঙলেও একটা ওয়ার্ড মানে একটা রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে। তো এই ধরনের সিস্টেম মানে এই ধরনের ইয়াকের ক্ষেত্রে আমরা কি করব, কিছু গ্রুপিং অফ ওয়ার্ডস নিব যেগুলো আপনার মিনিংফুল ফ্রেজ তৈরি করে, ঠিক আছে। তো এগুলা কি করে নেব, আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে এভাবে করা যায়। তো ফার্স্টে আপনি কি করবেন, যে আমরা যে স্প্লিট করছিলাম ওয়ার্ড গুলাকে, সেই ওয়ার্ড গুলার প্রেক্ষিতে আপনার এই চাঙ্কিংটা নিতে হবে, যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা অ্যালাইন করে, ঠিক আছে, বা কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা। আচ্ছা, এখানে কবির কবির ভাই বলতেছে যে ভয়েস কোয়ালিটি একটু খারাপ। আচ্ছা, এখন কি শোনা যায়? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন এইভাবেই এখন বলেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু রেসপন্স দেন। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না কেমন কি শোনা যাচ্ছে। সমস্যা নেই, এখন ঠিক আছে না? ওকে। তো চাঙ্কিংটা আপনার হচ্ছে, আচ্ছা চাঙ্কিংটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস নেব, ঠিক আছে, যেটা কি করবে, একটা মিনিংফুল ফ্রেজ ফ্রেজ তৈরি করবে, বা হচ্ছে বলা যায় যে অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলা বাংলা ভাষাতেও আছে বাগধারা দেখছি আমরা, বা অনেক কিছু দেখছি যেগুলা ফ্রেজাল কিছু থাকে, যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস টাইপের, কিন্তু এটা মানে কিন্তু এমন না যে মানে আপনার বেড ফুল সজ্জার মধ্যে এরকম এই টাইপের না, ঠিক আছে, কিন্তু জীবন কোনো মানে স্বর্গ না, এটা এই টাইপের বোঝায়। তো এগুলা ক্ষেত্রে কি করতে হবে, এই চাঙ্কিং গুলা ইউজ করতে হয়, ঠিক আছে, ফ্রেজালকে বোঝানোর জন্য। তারপর কিছু পার্টস অফ স্পিচ আমাদের থাকে, একটু আগে আমি বলছিলাম যে টোকেনাইজেশনের ক্ষেত্রে, তারপর নেম এন্টিটি কিছু আছে। তারপর এনগ্রামসটা হচ্ছে যে আপনার যদি বলি আমি সোজা ভাষায়, যে অ্যাডজাসেন্ট ওয়ার্ড গুলাকে আপনারা শুনছেন কিনা জানি না, যে সাপোজ আমি চাচ্ছি যে দুইটা ওয়ার্ড এখানে একটা অপরটার সাথে কি করবে, কনটেক্সট তৈরি করবে, যে মেশিনের সাথে কি যায়, মেশিনের সাথে কি যায়, লার্নিংটা যায়, ঠিক আছে। এটা অটো সেট করে নেবে। আপনি এটা যদি মানে প্রি প্রসেসিং এ ওয়ার্ড গুলাকে যখন স্প্লিট করবেন, তখন তারপরে যখন চাঙ্কিংটা করবেন, তখন ওই ফ্রেজ গুলা সে তৈরি করে নিবে, বা সে বুঝতে পারবে যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড মিলালে কি রকম মিনিংটা আসে, মানে কন্টেক্সটটা সে ফলো করতে পারবে, ঠিক আছে। আর তারপরে আমরা ট্রাইগ্রাম আছে, পলিগ্রাম আছে, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলো আপনার হচ্ছে এনগ্রামস এন্ড চাঙ্কিং, এই দুটার মাধ্যমে আপনি এই জিনিস কন্টেক্সটটা ঠিক রাখতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমরা দেখি দেখি আর কি। আচ্ছা, পরের স্লাইডটা যাই ভাই। হ্যালো। হ্যাঁ। তো এবার হচ্ছে আমি দেখতেছি যে এখানে আছে হচ্ছে ফিচার এক্সট্রাকশন, ঠিক আছে। তো ফিচার এক্সট্রাকশন আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে কোনো ডেটা সেটের কিন্তু সব কলাম বা যেটা আমরা বলি যে ফিচার, হ্যাঁ, সবগুলাকে সবসময় কিন্তু ইউজ করতে হয় না। কারণ দেখা গেল কি, যে একটা ডেটা সেট আছে আপনার, অনেক আছে, 1 মিলিয়ন ডেটা আছে, মানে করেন 1 মিলিয়ন কলাম আছে, আপনি সব কলাম ধরে ধরে আপনি ট্রেনিং করাবেন, করাবেন না অবশ্যই। তো এখানে কি করতে হবে, আপনার কিছু দেখা গেল যে যেগুলা খুবই ইম্পর্টেন্ট কলাম, যেটাকে আমরা বলি যে যেগুলা কলামে আউটপুটের ক্ষেত্রে বেশি প্রভাবটা বেশি আছে আর কি। তো সেই কলাম গুলাকে কিন্তু আমরা ইম্পর্টেন্স দেবো। আর যেগুলা দেখা গেল যে ওইভাবে যদি আমার ট্রেনিং নাও করায় তাও সমস্যা নাই, তো সেই গোলাম গুলাকে কিন্তু আমরা কি করি দেই, রিডিউস করে দেই, বা দেখা গেল পিসিএ করি, প্রুনিং করি, অনেক কিছু করি, তাই না? তো এটার মাধ্যমে কি করে আমরা ফিচার এক্সট্রাক্ট করি বা ফিচার সিলেক্ট করি, আসলে কোন ফিচার গুলা নেবো। তো এখন আমাদের এই নিউমেরিকের ক্ষেত্রে, সরি, এনএলপির ক্ষেত্রে, যে আমরা ফিচার এক্সট্রাকশনটা করি মূলত কয়েকটা টাইপ আছে, যেরকম টিএফ আইডিএফ ভেক্টরাইজেশন আছে, মানে এটা আমাদের কিন্তু ভেক্টরাইজেশন দিয়ে করতে হবে, ঠিক আছে, অবশ্যই ভেক্টরাইজেশন দিয়ে আপনার ফিচার এক্সট্রাকশনটা করতে হবে এনএলপি তে। তো এখানে ব্যাগ অফ ওয়ার্ডস আছে, টিএফ আইডিএফ আছে, কাউন্ট ভেক্টরাইজেশন আছে, ওয়ার্ড ভেক্টরাইজেশন আছে, তারপরে হচ্ছে আপনার ডকুমেন্ট টার্ম ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। তো এই কিছু কিছু ভেক্টরাইজেশন গুলো আছে, এগুলা দিয়ে কিন্তু আমরা মূলত কি করি, ফিচার এক্সট্রাকশন করি এনএলপি থেকে। তো টিএফ আইডিএফটা সবচেয়ে মানে আমার কাছে বেটার মনে হয় অনেক সময়, ঠিক আছে। আরো আছে যেরকম গ্লোবাল ভেক্টরাইজেশন আছে, ঠিক আছে, ওয়ার্ড টু ভেক আছে। তো ওয়ার্ড টু ভেক, গ্লোবাল ভেক্টরস, এগুলা আসলে বড় ডেটা সেটের ক্ষেত্রে ইউজ হয়, যেখানে অন্তত আপনার একটা ওয়ার্ড অন্তত 5 বার ইউজ হয়েছে বা 5 বার আছে। হ্যাঁ, এরকম বড় ডেটা সেটে আসলে এগুলা ইউজ হয়। আর টিএফ আইডিএফটা ওভারঅল সবগুলাতে মোটামুটি ভালো একটা অ্যাকুরেসি দেয় বা ভালো একটা পারফরমেন্স দেয়। আর ব্যাক অফ ওয়ার্ডসটা হচ্ছে আমি বলবো যে তেমন একটা ভালো রেসপন্স দেয় না অনেক সময়, কারণ এটা শুধুমাত্র যে একটা ওয়ার্ড কয়বার আছে এর প্রেক্ষিতেই মানে আর কি স্টার্ট করে ফেলাই। হ্যাঁ, তো দেখা গেল যে দা ওয়ার্ডটা 5 বার আছে, তো দা ওয়ার্ডটা 5 বার আছে, কিন্তু দা ওয়ার্ড কিন্তু আমার এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো কিন্তু ও কি করবে, ওই ওয়ার্ডটাকে সে ইম্পর্টেন্স নিয়ে নিবে। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান।
আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে এই জন্য আমরা কি করব, এই জন্য হচ্ছে যে ব্যাগ অফ ওয়ার্ডসটা বা হচ্ছে কি বলে কাউন্ট ভেক্টরাইজেশনটা আমরা হচ্ছে সব সময় ইউজ করবো না, আমরা বেশিরভাগ সময় ইউজ করি টিএফ আইডিএফটা বেশি ইউজ করি। আর বড় ডেটা সেট হলে আমরা কি করি, ওয়ার্ড টু ভেক্টর ইউজ করি অথবা গ্লোবাল ভেক্টর যেটা আছে ওটা ইউজ করি, ঠিক আছে? তো আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। আর ফিচার এক্সট্রাকশনটা আমি বললাম যে আপনারা ফার্স্টে ফিচারগুলোকে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন? ডাইমেনশনাল রিডাকশন যেগুলো টেকনিক আছে, পিসিএ বলা যায়, প্রুনিং আছে, অনেক কিছু আছে। এগুলোর মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করতে পারি আর কি। তারপরে আমরা স্টার্ট করবো, স্টার্ট করার সময় এগুলো আমরা ইউজ করতে পারবো, ভেক্টরাইজেশন গুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? তো টিএফ আইডিএফ, তারপরে ব্যাগ অফ ওয়ার্ডস, কাউন্ট ভেক্টরাইজেশন এগুলো। তো ঠিক আছে, তারপর নেক্সটে যাই। এরপরে আমরা ইনকোডিং অ্যান্ড এমবেডিং। তো মেশিন লার্নিং যারা করছে তারা হয়তো বা ইনকোডিং সম্পর্কে জানেন। যে হচ্ছে আমরা কি জানি, লেভেল ইনকোডিং পড়ছিলেন আপনারা হয়তো বা, ওয়ান নোট ইনকোডিং আছে, তারপরে হচ্ছে টার্গেট বেস ইনকোডিং আছে, তারপর আরো কিছু ইনকোডিং আছে। তো ইনকোডিং জিনিসটাই হচ্ছে কি করে, আপনার টেস্টটাকে নিউমেরিকে নিয়ে আসে। কারণ মেশিন কিন্তু কি বলে, টেস্টটাকে কোড করে না, ঠিক আছে? এই জন্য আমরা কিন্তু ইনকোডিংটা ইউজ করা হয়, ঠিক আছে? এখন এমবেডিংটা, এখানে কিন্তু আমরা যখন হচ্ছে টেস্টটাকে এমবেডিং মানে ইনকোডিং করব, সেটা কিন্তু আমরা ইনকোডিং না বলে বা ওটাকে ওইভাবে রিপ্রেজেন্ট না করে এটা এমবেডিং বলি, যে ভেক্টরাইজেশন করা হয়। কারণ এখানে আপনারা ওয়ান হট এনকোডিং বাদে অন্য কোনো এনকোডিং কিন্তু আমরা হচ্ছে ইউজ করি না। এখানে সবকিছু কিন্তু ভেক্টরাইজেশন করে কাজ করা হয়, যে ভেক্টরাইজেশনের মাধ্যমে কিন্তু টেক্সটটাকে নিউমেরিকে আনানো হয়। সেহেতু এটাকে এমবেডিং টেকনিক বলে, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ এমবেডিং। তো এখানে আমরা একটু আগে বললাম যেটা, সেটা যে ওয়ার্ড টু ভেগ আছে, গ্লোবাল ভেক্টরাইজেশন আছে, আগে যেটা আমরা দেখছিলাম যে কি বলে ব্যাগ অফ ওয়ার্ডস আছে, কাউন্ট ভেক্টরাইজেশন আছে, ঠিক আছে? তো এই সবগুলাকে কি বলে, এমবেডিং টেকনিক বলে বা ভেক্টরাইজেশন বলে, ঠিক আছে? আর এর মধ্যে একটা ইনকোডিং আছে, ওয়ান হট ইনকোডিং, এটা ইউজ করা যায়। তো এটার ক্ষেত্রে একটু অ্যাকুরেসিটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, এখানে ওয়ান হট ইনকোডিং যারা করছে তারা জানেন যে একটা পার্টিকুলার ওয়ার্ডের জন্য সে 3-4টা মানে যতগুলা কলাম থাকে সবগুলা কলাম ক্রিয়েট করে, এবং প্রত্যেকটা ভ্যালু সে ডিসাইড করে, মানে দেয়। যেটা ক্ষেত্রে থাকে সেটা তো ওয়ান দেয়, বাকিগুলোতে জিরো দেয়। তো ঠিক আছে, তো এইটুকু মনে হয় আমার ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আচ্ছা, তো তো তারপরে হচ্ছে এইবার আমরা কি করব, এতক্ষণ আমরা সবকিছু কিন্তু এনএলপি নিয়ে কথা বললাম, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল এনএলপি যেটা ছিল সেটা। তো এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এনএলপি থেকে যেটা আমরা কি করব, ডিপ লার্নিং এর যে এনএলপি আছে সেটা, হ্যাঁ, যে আমরা এলএলএম এর দিকে যাব আর কি। তো এটাতে যাইতে হলে আমরা ফার্স্টে দেখছিলাম যে এনএলপি তো ঠিক আছে, কিন্তু এনএলপির কিন্তু অনেক লিমিটেশন আছে, মানে স্ট্যাটিস্টিক্যাল এনএলপি অনেক লিমিটেশন আছে। যে আপনি বড় ডেটা সেট যখন ট্রেনিং করাতে যাবেন বা তার কন্টেস্টটা ফলো করাতে যাবেন, তখন কিন্তু অনেক হিউজ টাইম লাগে এবং অ্যাকুরেসিও ঠিক মতো আসে না, বা কন্টেক্সটও সে ফলো করতে পারে না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদেরকে এই ডিপ এনএলপিটা ইউজ করা হয়, ঠিক আছে? বা ডিপ লার্নিং এর যে এনএলপি বা এলএলএম যেটা মডেল আছে, হ্যাঁ, এগুলা কিন্তু ইউজ করা হয়। তো এখানে এক্ষেত্রে, তো এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজের যে আমরা কি বলি কনটেক্সট বা নুয়ান্সেস বা সিমান্টিক রিলেশনশিপস, এগুলা কিন্তু ইফেক্টিভলি কিন্তু ফলো করে, ঠিক আছে, বা ক্যাপচার করতে পারে, যেগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ক্ষেত্রে করতে পারে না, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, যে এই মানে আস্তে আস্তে ট্রানজিশন হয় ডিপ ডিপ লার্নিং এর যে এনএলপিটা আছে এইদিকে চলে আসবো, বা এলএলএম এর দিকে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে পেজটা দিই। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, যে নিউরাল নেটওয়ার্কস ইন এনএলপি, যে ডিপ ডিপ লার্নিং বা ডিপ এনএলপি যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে ফার্স্টে এটা যদি আপনারা কেউ শুরু করতে যান, বেসিক এনএলপি মনে করেন আপনাদের মোটামুটি ধারণা পেয়ে গেছেন বা আপনাদের কাজ হয়েছে, এরপর আপনি কি করবেন? তো এরপরে আপনি ডিপ এনএলপি তে আসলেন, তো আসার পরে আমরা কি করব, ডিরেক্ট এলএলএম এ চলে যাবো না, ডিরেক্ট এনএলএম এ যাবো না, বা হচ্ছে আহ, আগেই এআই এজেন্টস বা এজেন্টিক এআই এত দূর যাবো না, ঠিক আছে? আমাদেরকে বেসটাকে স্ট্রং করে করে যাইতে হবে, ঠিক আছে? যে জাম্প করে চলে গেলাম এরকম না। তো এখানে আমাদের হচ্ছে এএনএন টাকে শিখতে হবে, ঠিক আছে? এএনএন টা অনেকে আমরা জানি হয়তো বা, ঠিক আছে, যেটা নিউরাল নেটওয়ার্ক, যে কিছু হিডেন নিউরন থাকে, হিডেন লেয়ার থাকে,
ঠিক আছে, আউটপুট লেয়ার থাকে, ইনপুট লেয়ার থাকে, কিছু নর্মালাইজেশন লেয়ার থাকে। হ্যাঁ, তারপরে কিছু থাকে যে আপনার অপটিমাইজেশন লেয়ার, মানে অপটিমাইজেশন থাকে আর কি, অপটিমাইজার যেটা আমরা বলি, বা লস থাকে, তারপরে মেট্রিক্স থাকে। তো ঠিক আছে, এই এই জিনিসগুলো ফার্স্ট আপনাদের ভালো ধারণা থাকতে হবে, যেটা আমরা বলি ডিপ লার্নিং এর একটা বেস বলা যায়। তো এনএনটা কিন্তু ওইভাবে ইউজ হয় না এনএলপি ক্ষেত্রে, বা পারফরমেন্সটা ওইভাবে ভালো আসে না। এই জন্য আমরা পরবর্তীতে সায়েন্টিস্টটা এটা এটা থেকে আপডেট নিয়ে আরএনএনটা কি ইন্ট্রোডিউস করানো হয়েছে। ঠিক আছে, আরএনএন, এএনএনটা শুধুমাত্র কি করে, এএনএনটা করে কি যে আপনার ইনপুট থেকে যে যে আপনার হচ্ছে যে সে যে ক্যালকুলেশন করলো, করে যে হিডেন লেয়ারে গেল, তারপরে সেখান থেকে যে ক্যালকুলেশন হলো, হওয়ার পরে কিন্তু ডিরেক্ট আউটপুট লেয়ারে চলে যায়, কিন্তু বা বা অন্য লেয়ারে যায়। ঠিক আছে, কিন্তু আরএনএন এর ক্ষেত্রে কিন্তু এরকম না। আরএনএন এর ক্ষেত্রে সে যে ফিডব্যাক একটা লুপ থাকে, ঠিক আছে, সে নিজের জিনিসটাকে বোঝার পরে সে নিজেও আবার কি করে, রিপিট করে, মানে নিজের কাছেই সে পাঠায়, আবার অন্য যতগুলা লেয়ার থাকে বা যতগুলা হিডেন নিউরন থাকে সবার কাছে পাঠায়। ঠিক আছে, ওরা ওটাকে আবার কি করে, মানে ক্যালকুলেশন করে, তারপর আবার তারা কি করে, আবার রিপিট আবার পাঠায় ওই ফিডব্যাকটা। তো তারপর আবার কিন্তু ট্রেনিং হয়, মানে এটা কিন্তু একটা কি বলে লং টার্ম ক্যালকুলেশন, বা বলা যায় যে ডিপ অ্যানালাইসিস। তো এখানে কিন্তু মানে জিনিসটা ভালো, মানে পারফরমেন্সটা ভালো হয়, ট্রেনিংটাও কিন্তু ভালো হয়। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে টেস্টের ক্ষেত্রে আরএনএনটা ইউজ করা হয়। ঠিক আছে, তো তারপরে আছে আমাদের এলএসটিএম। তো এলএসটিএম বাই এলএসটিএম এগুলা খুবই ফেমাস ছিল এক সময়, এখন একটু ব্যাটারিড হয়ে গেছে যদিও। তারপরে আপনার শিকার খাতিরে এসব অবশ্যই শেখা উচিত, যে এলএসটিএম কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে জিআরইউ যেটা আছে গ্রুপ, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে সিকোয়েন্স হ্যান্ডেলিং আছে, বাই ডাইরেকশনাল নেটওয়ার্ক আছে। এই জিনিসগুলো আপনার যদি স্ট্রং থাকে তাহলে আপনি কি ডিপ লার্নিং এ কিন্তু আপনার একটা বেস দাঁড়ায় যায়। হ্যাঁ, যে ডিপ লার্নিং এ আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে এই মডেলটা কিভাবে কাজ করতেছে, কেন এর পারফরমেন্স খারাপ, কেন এর পারফরমেন্স ভালো। হ্যাঁ, এই পুরো একটা আপনি কি করবেন, একটা ফাউন্ডেশন দাঁড়ায় যাবে। ঠিক আছে, তারপরে আপনি যদি মানে যে কোনো কিছুতে মুভ আপনার জন্য ইজি আর হয়। হ্যাঁ, বা মানে এলএলএম এ বা এআই এজেন্টস, বা যেটা আমরা এজেন্টিক এআই, যত অ্যাডভান্স টপিক আছে সবগুলা কিন্তু বোঝা ইজি হয়। তো এই হচ্ছে মোটামুটি একটা ধারণা। তো তারপর একটাতে যাই। আচ্ছা, এরপরে আমাদের আপনারা কেউ অনেকে জানেন কিনা জানেন না, যে আমাদের কি কি থাকে, ইনকোডার ডিকোডার থাকে, অ্যাটেনশন মেকানিজম থাকে। ঠিক আছে, ডিপ লার্নিং এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলোও আপনাদের ধারণা রাখতে হবে, যে সিকোয়েন্স কি বলে, এসিকিউ টু এসিকিউ বা সিকোয়েন্স টু সিকোয়েন্স যেটা আছে মডেলস, বা ইনকোডার ডিকোডার, যে একটা মডেল প্রথমে ইনকোড কিভাবে করে, ইনকোডিংটা ইউজ করে কিভাবে, ডিকোডিংটা কিভাবে করে, যে আপনার ইনপুটটা কিভাবে, মানে কোনগুলা সে নিবে বা কিভাবে নিবে, তারপর ডিকোডার যখন করবে সে মানে আউটপুটটা সে কিভাবে দিবে, কন্টেস্টটা কেমনে ফলো করবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। তারপরে হচ্ছে আপনার কি আছে, অ্যাটেনশন মেকানিজমটা আছে। অ্যাটেনশন মেকানিজমে কি করবে, অ্যাটেনশন মেকানিজমে আপনার হচ্ছে মূল ফোকাসটা আসবে যে সে যে ডিকোডারটা ইউজ করছে, ইনপুট থেকে যে আউটপুটটা সে কনভার্ট করতেছে ডিকোডিং করে। তো এখানে আপনার কি করবে, ফোকাসটা দিবে মূলত, যে রেলেভেন্ট আছে কিনা বা কন্টেস্টটা ঠিক আছে কিনা। এটার মাধ্যমে আমরা পারফরমেন্সটা ইভ্যালুয়েশন করতে পারি। ঠিক আছে, তো এটা আপনার দেখতে হবে। আর এটা আছে কুয়েরি। কুয়েরি বলতে কি, এখানে হচ্ছে কুয়েরি মানে আমরা যে কি ভ্যালু থাকে, মানে আপনি ইনপুটের মেইন ফরমেশনটা কি বা টেক্সটটা কি বা যেটা ভ্যালুটা কি, আবার আউটপুটের ক্ষেত্রে সে ক্যালকুলেশন যেটা যে হচ্ছে তার মানে তার অ্যান্সারটা কি। ঠিক আছে, এই এই ধরনের জিনিসগুলোকে বুঝতে হবে। তারপর আছে ওয়েটস। ওয়েটসটা তো আমরা সবাই জানি, যে আপনারা হচ্ছে যে ইনপুট লেয়ারের উপরে, তারপরে হিডেন লেয়ারের উপরে আমরা কিছু বায়াস থাকে, ওয়েটস থাকে, সেগুলাকে অ্যাডজাস্ট করতে হয় পারফরমেন্স অনুযায়ী। ঠিক আছে, তো এগুলা আপনারা মানে এখান থেকে আর কি জানতে হবে আর কি এই জিনিসগুলা, তাহলে আপনাদের একটা ডিপ লার্নিং এর একটা বেস মানে স্ট্রং হবে আর কি। তো তারপরে আমরা পরেরটাতে যাই। তো এখানে আমরা এনএলপির কথা বলতেছি, তো ট্রান্সফর্মার তো ইগনোর করা যাবে না, ট্রান্সফর্মার অবশ্যই জানতে হবে, অবশ্যই মানে অবশ্যই। এখানে কিছু সেলফ অ্যাটেনশন মেকানিজম আছে, তারপরে পজিশনাল ইনকোডিং আছে, ইনকোডার ডিকোডার যেটা আমরা বললাম আর কি, ইনপুট আউটপুট। তারপরে হচ্ছে প্যারালাল প্রসেসিং, আমরা যেটা কুডা ইউজ করি অনেক সময় ট্রেনিং এর জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন আছে। তারপরে হচ্ছে স্কেলস ইফিসিয়েন্সি বলতে আসলে বোঝায় যে ডেটা অ্যান্ড প্যারামিটারস। তো এখানে
ইফিসিয়েন্টলি আমরা মানে ডেটাগুলোকে সে প্যারামিটার ঠিক মতো নিতে পারতেছি কিনা। তো এই জিনিসটাকে কিন্তু আমরা হচ্ছে ফার্স্টে দেখবো। মানে এই সবগুলা ধাপ অতিক্রম করার পরে যে ট্রান্সফরমার যেটা আমরা কাজ করতেছি, এখানে কিন্তু টেক্সটের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমারটা হিউজ ইম্পর্টেন্ট। মানে এলএলএম এ আপনি কাজ করতে গেলে ট্রান্সফরমার সম্পর্কে আপনার খুবই ভালো আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, যে আপনার মূলত টেক্সটের প্রসেসিংটা, আপনার হচ্ছে ট্রেনিংটা, আপনার মানে ইনপুট আউটপুট প্রসেসিংটা, ট্রান্সফরমেশনটা, পুরোটা কিন্তু আপনার ধারণা থাকতে হবে মানে সলিড আকারে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এলএলএম এ যাই তখন জিনিসটা ভালো বুঝবেন বা ভালোভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো ধারণা রাখতে হবে। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে ফিচার ইঞ্জিনিয়ারিং যদি আমি এখানে ওইভাবে কভার করব না, কারণ এটা আলাদা একটা মানে কি বলে এটা আলাদা একটা জগতই বলা যায় ফিচার ইঞ্জিনিয়ারিং। তার মধ্যে ফিচার এক্সট্রাকশন আছে, ফিচার সিলেকশন আছে, ফিচার হচ্ছে ফিচার ইনকোডিং আছে, অনেক কিছু আছে। তো ঠিক আছে, এটা ফিচার ইঞ্জিনিয়ারিং পুরোটা আলাদা সাবজেক্টই বলা যায়। তো সেখান থেকে যদি আমি এখানে কিছু ধারণা দেই, তাহলে জিনিসটা হচ্ছে এইরকম যে আপনি একটা ডেটা সেট থেকে আসলে কি করতে চাচ্ছেন, বা কি আপনার ইনপুট, কি আউটপুট, বা আপনার কাজটা কি। হ্যাঁ, এটা কিন্তু আপনি এই ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জিনিসগুলোকে ইজিয়ার করে নিতে পারবেন বা জিনিসগুলোকে শর্ট আউট করে নিতে পারবেন। ঠিক আছে, অনেক ডেটা সেট থাকে, অনেক দেখা গেল যে আমরা যখন ডেটাগুলোকে ক্লিনিং করি বা প্রি প্রসেস করি, সেখানে কিন্তু ফিচার ইঞ্জিনিয়ারিং একটা মানে অনেক বড় একটা রোল প্লে করে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে মডেলস এর ক্ষেত্রে যদি বলি ফিচার ইঞ্জিনিয়ারিং, তাহলে হচ্ছে আপনার ডেটা প্রি প্রসেসিং যেটা আমরা দেখছিলাম, ফিচার এক্সট্রাকশন, তারপর মডেল ট্রেনিং, তারপর ইভালুয়েশন, তারপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট, অনেক কিছু আছে। ঠিক আছে, তো এইগুলো আসলে ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। আমি এখানে এটা অ্যাড করছি এই কারণে যে এটা যাতে আপনারা মানে নিজে থেকে শিখেন বা শেখার চেষ্টা করেন আর কি। তাহলে আপনারা কি করবেন, এটা ডেটা সেট যত ভালো বুঝবেন বা যত ভালো আইডিয়া থাকবে বা ফিচার সম্বন্ধে তত ভালো বুঝবেন, তত কিন্তু আপনি ওটাকে ট্রেনিং করানোটা আপনার তত বেশি ইজিয়ার হবে। ঠিক আছে, আপনার ভুল মডেল সিলেকশন ততটা মানে তত কম হবে আর কি। মডেল সিলেকশনটা আপনাদের জন্য ততটা মানে ভালো কাজ করবে, বা সবকিছু দেখা যায় যে পারফরমেন্সও ভালো আসে, বেশি আপনার ট্রাই অ্যান্ড ইরর করতে হয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ফিচার ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, এটা বুঝতে হবে। তো তারপরে আমরা দেখি। আচ্ছা, এরপরে আমরা যেটা আসলাম যে ইন্ট্রোডাকশন টু এলএলএম। তো আমরা এনএলপি তো যতটুকু দেখলাম, তো মানে আরো অনেক কিছুই আছে। তারপরে যদি এলএলএম এ আসি, তো এলএলএম টা কি যে মানে এনএলপি তো ঠিক আছে, যে এনএলপি আমরা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। কিন্তু এখন এখন আপনি বোঝেন যদি আপনার কাছে এমন একটা ডেটা বা এমন কিছু থাকে যার মধ্যে সবকিছু আছে, টেক্সট আছে, নিউমেরিক আছে, তারপরে সিম্বল আছে, হাবিজাবি সবকিছু আছে, এবং অনেক হিউজ ডেটা সেট, তখন আপনি কি করবেন? মানে আপনার কি এটা আসলে ট্রেনিং করানো আদৌ পসিবল, বা আদৌ কি এটা শর্ট আউট করা পসিবল? করা হয়তো বা পসিবল, কিন্তু খুবই কিন্তু কি টাফ হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আমরা কিন্তু এলএলএম এ আসছি। ঠিক আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, একটা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক পুরা নিউরাল নেটওয়ার্ক একটা তৈরি করছে। হ্যাঁ, যেখানে আমরা যখন চ্যাট জিপিটিও ইউজ করি, চ্যাট জিপিটি কিন্তু পুরো একটা কি করে এলএলএম সিস্টেমটাকে বিল্ড করা আছে, তাই না? তো আমরা সেখান থেকে কিন্তু অনেক সময় দেখা গেল যে এপিআই নিয়ে অনেক আমরা যখন এআই, আমি যেহেতু এআই ডেভেলপার, আমি যদি কি বলে চ্যাটবোট নিয়ে কাজ করি, চ্যাটবোট বানাবো মনে করেন, বা একটা দেখা গেল একটা কোনো একটা অ্যাপসে বা একটা ওয়েবসাইটে এআই ফিচার যুক্ত করব, যেখানে আপনার টেক্সট নিয়ে কাজ হবে। হ্যাঁ, সেখানে আমি কি করব, আমি তার বসে বসে পুরো ডেটা সেট রেডি করে নিজের ভাবে ডেটা সেট তৈরি করে আমি ট্রেনিং করাবো না, তাই না? আমি তখন কি করবো, আমি সুন্দর করে ওপেন এআই থেকে বা জেমিনা যেখান থেকে আমি একটা কি করবো, একটা এপিআই ক্রিয়েট করব। সেই এপিআইটার মধ্যে কিন্তু পুরো এলএলএম মডেলটা অলরেডি আছে, ওপেন এআই মডেলটা কিন্তু অলরেডি আছে। ঠিক আছে, সো কি 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 করবে সে, স্পেসিফিক ভাবে কিন্তু আমি প্রম্পট বলে দিতে পারবো যে তুমি এই কাজটা করবা, তুমি এই শুধুমাত্র এই প্যারামিটার নিয়ে কাজ করবা, শুধুমাত্র এই প্যারামিটার নিয়ে কাজ করবা। ঠিক আছে, চ্যাট জিপিটি মানে পুরো হিউজ প্যারামিটার সেখানে আছে, বিলিয়ন্স বিলিয়ন্স প্যারামিটার আছে, তাই না? কিন্তু আমার দরকার শুধুমাত্র হচ্ছে এই চ্যাটবোর্ডটা দরকার বা এই জিনিসটা দরকার। আমি কিন্তু সেই এলএলএম না কিন্তু এটা করতে পারতেছি, কিন্তু আমি যদি এটাকে যদি বলা যায় যে আমি র ভাবে করতে যাই, তাহলে কিন্তু আমার প্রচুর কষ্ট হবে বা হিউজ পরিমাণে একটা ডেডিকেশন লাগবে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এলএলএমটা কিন্তু মানে এখন অনেক ফেমাস বলা যায়, যে আপনি একটা কাজ করতেছেন অনেক ইফিসিয়েন্টলি, অনেক ফাস্ট, এবং আপনার অ্যাকুরেসি অনেক ভালো, এবং আপনার প্রোডাকশন লেভেলে কাজ করতে পারতেছেন এলএলএম দিয়ে। ঠিক আছে, আপনি র্যাক বানাইতেছেন, আপনি এআই এজেন্ট বানাইতেছেন, আপনি চ্যাটবট বানাইতেছেন, আপনি এজেন্টিক এআই বানাইতেছেন, আপনি হচ্ছে কোড বেস
যেটা বলি আমরা কোড বেসড এজেন্ট বানাইতেছে, ঠিক আছে? বা এখন অনেক চলে আসছে যে ফন্টিন দেখা যায় যে একটা এআই বানাই দিচ্ছে, হ্যাঁ, বোল্ট আছে, অনেক কিছু আছে। তো এগুলা কিন্তু সব কিন্তু এলএলএম বেসড। প্রত্যেকটা এলএলএম বেসড, প্রত্যেকটা ক্যালকুলেশন হয় এলএলএম থেকে। আচ্ছা, তারপরে আমরা পরের পেজে যাই। আচ্ছা, এখানে কিছু কিছু দিছি যে আসলে কেন এলএলএম এত পাওয়ারফুল বা এত মানে দরকার। যে এখানে দেখেন, আপনি বলি একটা হিউজ ম্যাসিভ ডেটা সেটের উপর আপনি কাজ করতে পারতেছেন। দুইতে আপনি বিলিয়নস অফ প্যারামিটারস নিয়ে কাজ করতে পারতেছেন। তারপরে এটা তো সেলফ সুপারভাইজড লার্নিং, অথবা বলতে পারি যে রিইনফোর্সমেন্টের কিছু এখানে জিনিসপত্রগুলো আছে যে সে নিজে নিজে শিখতেছে, ঠিক আছে? তারপরে আছে ফাইন টিউনিং করাটা অনেক ইজিয়ার, সময় বেশি লাগে না, ট্রেনিং এ প্রচুর ইফিসিয়েন্টলি কাজ করা যায়। তারপর সেলফ অ্যাটেনশন যেটা আমরা দেখছিলাম সেটা কন্টেক্সট কন্টেক্সট গুলো ঠিক থাকে। তারপর ট্রান্সফার লার্নিং বলতে কি আপনি আরেকজনের নলেজ নিয়ে আপনি নিজে কাজ করতেছেন আপনার ডোমেইনে, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি ওপেন এআই এপিআই নিয়ে আমি আমার মডেল ট্রেন করাইতেছি, সরি আমার ডেটা সেট ট্রেনিং করাইতেছি, আমার কিন্তু এখানে কি করলাম, আমি ট্রান্সফার লার্নিং ইউজ করলাম না, আমি আরেকজনের নলেজকে নিয়ে কিন্তু আমি নিজের কাছে লাগাইতেছি, ঠিক আছে? এটা কিন্তু এই প্রত্যেকটা জিনিস এলএলএম এ পসিবল, ঠিক আছে? তারপরে আমি যদি বলি টোকেনকে আমি মানে আমার যে মানে আমাদের টেক্সটের যে টোকেন গুলো আছে, কন্টেক্সট আছে, এগুলা কিন্তু আমি কি করতে পারতেছি, প্রসেস করতে পারতেছি। তারপরে হচ্ছে আপনার ক্যাপাবিলিটিস অনেক হাই করতে পারতেছি এক কথায়, ঠিক আছে? আমি দ্রুত প্রোগ্রামিং করতে পারতেছি, দ্রুত আমি একটা জিনিসকে কাজ করাতে পারতেছি, ঠিক আছে, এলএলএম এর মাধ্যমে। কিন্তু এখানে এটা ভুলে গেলে চলবে না যে আমি ডিরেক্ট এলএলএম দিয়ে শুরু করলাম, বা ডিরেক্ট মানে আমি হাই জাম্প করে এনএলপি সম্পর্কে জানি না বা ডিপ লার্নিং সম্পর্কে জানি না, আমি এলএলএম নিয়ে কাজ করতে গেলে তাহলে কিন্তু আপনি মানে আটকায় যেতে পারেন, বা দেখা গেল জিনিসটা কিন্তু ওরকম বেস ভিত্তিক হবে না, মানে হবে না আর কি, ঠিক আছে? তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস ফলো করে কিন্তু এখানে আসতে হবে। আপনি কিন্তু এমন না যে 1 2 3 এইসব ক্লাস মিস দিয়ে আপনি ডিরেক্ট ইন্টারমিডিয়েট চলে আসছেন, তাই না? তো এটা হচ্ছে মূল জিনিসটা। তো তারপরে পরে পেয়ে যাবে। আচ্ছা, এখানে এলএলএম অ্যাপ্লিকেশন যে আপনি কি কি করতে পারবেন এলএলএম দিয়ে, আপনি চ্যাটবট বানাতে পারবেন, আপনি নিজস্ব একটা অ্যাসিস্ট্যান্ট বানাতে পারবেন, আপনি হচ্ছে নিজে কোড করাই দিবে এরকম একটা এজেন্ট বানাতে পারবেন। তারপর আপনি কিউএ মানে কিউএন এ একটা নিজস্ব একটা চ্যাটবট বানাতে পারবেন, বা হচ্ছে বলা যায় যে আপনি আপনার এআই আপনার প্রশ্ন করবে, আপনি অ্যান্সার দিবেন, আবার এআই আপনার প্রশ্ন করবে, একটা ইন্টারাকশন করতে পারবেন, হ্যাঁ, একটা সামারি জেনারেট করতে পারবেন, তারপর হচ্ছে কন্টেন্ট জেনারেট করতে পারবেন, তারপরে টেক্সট সামারাইজ মানে মানে এক কথায় টেস্ট নিয়ে যা করা পসিবল সবই করানো যায়। আবার র্যাগ মডেল তৈরি করতে পারবেন, ঠিক আছে? র্যাগ মডেল বলতে যদি আমি অনেক সময় দেখা যায় যে আমরা চ্যাট জিপিটি তে কোনো একটা ফাইল দেই, কোনো একটা ডক্স দেই, পিডিএফ দেই, দিয়ে আমরা ওটা থেকে প্রশ্ন করি, তাই না? আমরা ওটাকে সামারাইজ করতে বলি। তো এইগুলা কিন্তু সব এলএলএম এ করা পসিবল, ঠিক আছে? এটা এগুলা আপনার কি বলে রিয়েল লাইফ এক্সাম্পল। তারপরে হচ্ছে যে মডার্ন এলএলএম ইকোসিস্টেম। আচ্ছা, ইকোসিস্টেমটা বোঝার আগে আমি যেটা বললাম যে আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি একটা মানে একটা প্রজেক্ট ধরলাম করলাম এরকম না, আপনার পুরো ফ্লোটা বুঝতে হবে, ঠিক আছে? ইকোসিস্টেমটা বুঝতে হবে যে আসলে আমি এইটা কেন ইউজ করতেছি, বা এটাই কেন ইউজ করতেছি, বা এটার কাজটা কি, ঠিক আছে? এখানে দেখেন আমি এখানে বলছি এপিআই, ক্লাউড ডিপ্লয়মেন্ট বলতে আপনি এডব্লিউএস এ হতে পারে, ডকার্স এ হতে পারে, ঠিক আছে? এপিআই হতে পারে, ওপেন এপিআই হতে পারে। এই জিনিসগুলোকে আপনি বুঝতে হবে যে কেন আপনি এটা এলএলএম এই জিনিসগুলো ইউজ করতেছেন, কেন বা দরকার, ঠিক আছে? র্যাগ মডেলটা কি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ফাইন টিউনিং, আপনি প্রম্পট কি, সিস্টেম প্রম্পট কি দিবেন, দিয়ে আপনি এলএলএম মডেলটাকে ট্রেন করাবেন, ঠিক আছে? এই সবগুলা কিন্তু আপনার বুঝতে হবে। তারপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা না বোঝেন, তখন আপনি যদি ওপেন এপিআই নিলেন, আপনার ডেটা সেট সবই আছে, কিন্তু আপনি ভালো মতো ট্রেন করাতে পারলেন না, তাহলে কিন্তু আপনার আউটপুট কিন্তু এভাবে আসবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার মাল্টি মডাল এক্সটেনশন। মাল্টি মডাল বলতে কি একটার মধ্যে সবকিছু আছে, অডিও, ভিডিও, টেক্সট, হ্যাঁ, বা হচ্ছে আপনার ইমেজ, ঠিক আছে? তো সবকিছু, যেমন আপনার চ্যাট জিপিটি কিন্তু কি মাল্টি মডাল। এখানে আপনার হুইসপার আছে, ডালি আছে, তারপরে হচ্ছে আর কি আছে, আমরা জিপিটি আছে, তাই না? টেক্সটের জন্য আছে, শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে এখনো ওইভাবে অ্যাভেলেবল হয় নাই। তো এটাও হয়ে যাবে হয়তো, বা বেশ কিছুদিন লাগবে না। তো যাই হোক, এই জিনিসগুলো কি বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর জন্য যেটা গুগলের VO3, যেটা এটাও তো হ্যাঁ, বেশ ভালো কাজ করতেছে। এই আর গুগলের VO3টা আসলে অনেক পেইড, এবং মানে এটা আসলে ওইভাবে এখনো এটা অনেক ভালো। প্রাইসি, হ্যাঁ, অনেক সবাই প্রাইসি। এখন ইউজ করতে পারে না। না না, হ্যাঁ, এটাই। তো ঠিক আছে, তো তারপরেরটাতে যদি আমরা যাই। তো আচ্ছা, আমি actually একটু ইয়া করি আর কি, ইন্টারাপ্ট করি। যে আজকের যে সেশনটা, এখন এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের সেশন। অনেক কিছু হয়তো আপনারা হ্যাঁ, যারা অনেকেই আছেন হয়তো নতুন, হ্যাঁ,
তো অনেকে জিনিসটা আসলে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, এবং আজকে টু বি অনেস্ট আজকে অডিয়েন্সটাও হচ্ছে একটু কম, কারণ এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে যে টপিকটা সেই টপিকটা আসলে সবার জন্য না। যদি এমন হইতো যে টপিকটা সিম্পল ডেটা অ্যানালাইসিস অথবা ধরেন এক্সেল বা পাওয়ার বি এসবের উপর হইতো, হ্যাঁ তাহলে কিন্তু এরকম সেশনে আমাদের মানে 50, 60, 100 জনের উপরে মেম্বার আসতো। আজকে টপিকটা একটু ডিফিকাল্ট, একটু অ্যাডভান্স লেভেলের, টপিকগুলো অনেক কিছু মাথার উপরে যায়, এবং এখানে যে টপিকগুলো আছে সেগুলো মানে আমার নিজের পার্সোনালি আমার খুব পছন্দের টপিক, এবং এগুলো নিয়ে আমি প্রতিদিন টুকটাক সময় দিচ্ছি, কিন্তু অনেক কিছু আমার এখনো বুঝতে সমস্যা হচ্ছে। মানে আমরাও সবাই লার্নিং এর মধ্যেই আছি। এটা এটা আসলে আর ইভলভ হচ্ছে, মানে আরো এখনো ইভলভ এটা হচ্ছে। মানে এটা এখনো কিন্তু পূর্ণাঙ্গ ভাবে সবার জন্য অ্যাভেলেবল বা ইন্ডাস্ট্রি বেস কিন্তু এভাবে হয় নাই। রাইট। জিনিসগুলো আস্তে আস্তে নতুন, এবং সবার জন্য নতুন, আমাদের জন্য নতুন, আপনারা যারা শিখবেন তাদের আপনাদের জন্য নতুন। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা মানে ধীরে ধীরে শিখলেন অনেক মানে, কিন্তু জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। একবার যখন আপনার ভালো লাগবে হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, এটা মানে আমি আমার প্রথম কি এই যে আজ থেকে 4-5 মাস আগে আমি মানে ডেফোডিলে জয়েন করার পরে, তারপরে আমি তো এমনিতেই হচ্ছে কিছু রিসার্চ পেপারের কাজটা শুরু করেছি। এখন পেপারের কাজগুলো করতে গিয়ে দেখলাম যে আমাকে এখন এগুলো শিখতে হবে। তো কোত্থেকে শিখবো, কিভাবে শিখবো? সো এখন এই যে সাকিব আছে বা আমাদের এখানে মাহবুব আছে বা জাফরিল আছে, তো আমি কিন্তু ওদের কাছ থেকেও কিছু কিছু ইনফরমেশন নেই মাঝে মধ্যে যে আচ্ছা ভাই আমাকে একটু হেল্প করো, আমাকে এইখান থেকে কোত্থেকে আমি শিখবো, কিছু বই অথবা সাজেশন দাও। আমি কিন্তু সাকিবের কাছেও জিজ্ঞেস করি, অথবা হ্যাঁ জাফরিদের কাছে জিজ্ঞেস করি, হ্যাঁ ইফাদের কাছে জিজ্ঞেস করি, মাহবুবের কাছে জিজ্ঞেস করি। So, আমাদের যারা এখানে মেন্টর আছে 12-13 জন মেন্টর, এর মধ্যে অন্তত 5-6 জন যারা অলরেডি এগুলো নিয়ে কাজ করছে। তো ব্যাপারটা হয় কি যে আমি যখন শুরু করলাম প্রথম দিনটি আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, পরে যখন আমি আস্তে আস্তে এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করা শুরু করলাম খুব মজা লাগছে। কারণ দেখা যায় কি আমি আসলে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, এবং আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব একটা মানে সিএসসি দের মতো অত ইন ডেপথ আসলে অত ভালো বুঝি না। মানে আমাকে এখন কেউ C++, জাভা বা পিএইচপি কোড দিলে আমি কিছু বুঝবো না, কারণ আমি কখনো এগুলো শিখি নাই। আমি কি শিখছি? আমি হচ্ছে ডেটা সায়েন্সের জন্য যে ল্যাঙ্গুয়েজ দরকার সেটা শিখছি, হুইচ ইজ পাইথন এন্ড আর। আমি এই দুইটা ভালো বুঝি। সো এখন যেটা হচ্ছে পাইথন দিয়ে যেহেতু এগুলো আসলে ডেভেলপমেন্ট করা যাচ্ছে, এবং এখন অনেকগুলো টুলস আসছে, এগুলো এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম যে আরো বেশি মজা পাচ্ছে, আরো বেশি ইন্টারেস্ট ফিল করছি আর কি। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই সেশনটার পরে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি এই লাস্ট স্লাইডটা এখানে এইভাবে রেখে দিচ্ছি। আমি জাস্ট একটু জাস্ট কিছুক্ষণের জন্য আমি সময় নিই, 4-5 মিনিট। স্লাইডটা এখানে এইভাবেই থাকবে। ইন দ্য মিন টাইম সাকিব এটা শেষ করার পর আপনাদের কোনো কুইরি থাকলে আপনারা করতে পারেন এখানে। হ্যাঁ, আমার মোটামুটি বলা শেষ হয়ে গেছে। আপনারা যদি এতক্ষণ যা বললাম এটার উপরে যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, মানে কোনো সমস্যা নাই। আর এইটা একটা মাথায় রাখতে হবে যে এইটা এই এনএলপি বা যেটা এলএলএম বা যেটা এজেন্টস, এআই এজেন্টস বা এজেন্টিক এআই যেটা আছে, এটা হচ্ছে সবার জন্য এখন ওইভাবে অ্যাভেলেবল হয় নাই, এবং এই মডেলগুলো কিন্তু অনেক কস্টলি। মানে আমি যদি ওপেন এআই এপিআই কিনতে যাই আমার কিন্তু টাকা খরচ করতে হবে। হ্যাঁ, তো এইগুলা অনেকে অ্যাভয়েড করতে চাই, বা দেখা গেল কি যখন আমাদের টাকা পয়সা এই জিনিসগুলো আসে বাংলাদেশ থেকে দেখা গেল কিনাও যায় না সহজে, ঠিক আছে? তো ওইভাবে কাজও করা যায় না অনেক সময়। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আপনি যখন যাবেন তখন কাজ করবেন তখন খুবই ভালো লাগে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে, বা প্রজেক্ট যখন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট গুলা বিল্ড করবেন, হ্যাঁ, তখন খুবই ইন্টারেস্টিং। আপনি একটা জিনিস মজার একটা আমি বলি যে আপনি একটা মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, হ্যাঁ, আপনি নিজেই চ্যাট করতে পারছেন, মানে আপনি নিজের চ্যাটবট নিজেই তৈরি করলেন, যে আপনার রেসপন্স আপনি ঠিক করে দিলেন যে আমি এই প্রশ্ন করলে এরকম অ্যান্সার আসবে, ঠিক আছে? মানে জিনিসগুলোকে আপনি বোঝেন যে আপনার সাথে কথা বলা আপনি নিজেই তৈরি করতে পারতেছেন, একটা ইন্টারাকশন মডেল তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? তো এগুলো সবই কিন্তু এলএলএম তে পসিবল। হ্যাঁ, আর এলএলএম না, এখানে আমাদের যেটা বলি যে আমরা পুরা ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ মডেলটাকে স্টাডি করতে পারলে আপনারা অনেক কিছু বুঝবেন, মানে জানবেন যে আসলে রিসার্চের ক্ষেত্রেও এটা অনেক মানে একটা ভালো টপিক। যারা অনেকে জেনারেটিভ এআই আছে, হ্যাঁ, যারা এলএলএম জেনারেটিভ এআই, তারপরে এই লাং চেইন, ঠিক আছে, তারপর লামাও ছিল বেশ কিছুদিন আগে, ফেসবুকের মেটার তৈরি আর কি, এটা এখনো যদিও আর ওইভাবে আর কি অতটা ভালো কাজ করে না। তো যাই হোক, আর এরকম বেশ কিছু মডেল আছে, এগুলা নিয়ে কিন্তু কাজ করতে গেলে ভালো একটা প্রথম দিকে প্যারা খাওয়া লাগে, কারণ ক্যালকুলেশন বোঝা বা এই ধর ডিপ্লয়মেন্ট গুলা বোঝা একটু কঠিন। আগে আপনারা আমি বলবো যে আগে ডিপ লার্নিংটা ভালো করে স্টাডি করেন, তারপরে এলএলএম এ আসেন, তখন দেখবেন যে খুব মজা পাবেন, কাজ করতে ভালো লাগবে, এবং আশা করা যায় যে আপনারা এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। আমি নিজেও এটা শিখতেছি, আমি এমন না যে আমি সব জানি, ঠিক আছে? আমি নতুন আহ, নতুন বলতে হয়তো আপনাদের থেকে 1% বেশি জানি এরকম কিছু, তাছাড়া মানে আমি ওরকম এক্সপার্ট না। তো এটাই আর কি, ঠিক আছে? তো আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।
আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে এই স্টেপ গুলো কি, যেমন মেশিন লার্নিং থেকে শুরু করে তারপর কখন আমরা ডিপ লার্নিং এ যাব, কখন এনএলপি, কখন এলএলপি, আচ্ছা আচ্ছা, এলএলএম, এভাবে মানে আপনাকে সিকোয়েন্সটা কি? আচ্ছা আপনার রোড ম্যাপ সম্বন্ধে জানতে চাচ্ছেন তো? জি। তো রোড ম্যাপটা হচ্ছে এরকম যে ফার্স্টে আপনাদের উচিত যেটা সেটা হচ্ছে একটা মানে পাইথন তো আপনারা জানেন নাকি? পাইথন পাইথন প্রথমে একটু পাইথনটা শিখে নেবেন, মানে পাইথনের সিনট্যাক্স গুলোকে ভালো করে স্টাডি করবেন। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ইজ সো, মানে কি বলবো, একদম যতটুকু শেখা যায় শিখবেন। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে প্রোগ্রামিং করা মানে খুবই দরকার, ঠিক আছে? নাহলে ইন্ডাস্ট্রি থেকে থাকা যায় না। ইন্ডাস্ট্রিতে এমন না যে আপনি বাসায় বসে যে প্রজেক্ট গুলা করতেছেন, এগুলা কিন্তু ইন্ডাস্ট্রিতে ওই রকম কোড ফলো করে না। ওরা কিন্তু স্কেলেবল কোড ফলো করে। এইটা ভালো করে আগে পাইথনটা খুব ভালো করে শিখবেন। তারপরে কি করবেন, তারপরে আপনার স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণা রাখতে হবে। যে স্ট্যাটিস্টিক্স এর যে আমাদের মূল ফরমেশন গুলো আছে, ঠিক আছে, এইগুলা কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। যে আমরা যে মিন মিডিয়ান মোড আছে বা যেগুলো হাইপার প্যারামিটার টিউনিং আছে, আমাদের কি প্রবাবিলিটি আছে, তারপরে হচ্ছে কি বলে ওটারে হাইপোথিসিস টেস্টিং আছে, হ্যাঁ, তারপরে স্ট্যাটিস্টিক্স কিছু অ্যাডভান্স টপিকও আছে। অত অ্যাডভান্স না গেলেও আপনারা চেষ্টা করবেন যেন ব্যালেন্স একটা ধারণা থাকে স্ট্যাটিস্টিক্স এর। তারপরে যেটা করবেন সেটা তো ডাটা প্রি প্রসেস কিভাবে করতে হয়, ডাটা হচ্ছে মানে ফিচার কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, এই ধরনের জিনিসগুলো আপনারা শিখবেন। এইগুলা শেখার পরে আপনারা কি করবেন, মেশিন লার্নিং এ যাবেন। সেখানে মেশিন লার্নিং এর যে সাইকিট লার্ন যে লাইব্রেরি আছে, সেখান থেকে আপনারা মডেল বেস কাজ করা শুরু করবেন। মডেলের শুধু মডেল নিয়ে ট্রেনিং করালেন তাহলে কিন্তু হলো না। মানে ওটা হয়ে গেল কি যে আপনি একটা মডেল দেখলেন, রান করলেন, একটা ভ্যালু পেলেন, শেষ। হ্যাঁ, ওটা সম্পর্কে কিছু জানলেন না, তাহলে কিন্তু ইন্টারভিউতে গেলে ওই জিনিসটা আটকে যাবেন, বা দেখা গেল জব মার্কেটে গেলে জিনিসটা কাজ করে না। ঠিক আছে, জব মার্কেটে যাওয়ার জন্য আমি বলবো যে প্রত্যেকটা যে মডেলগুলো নিয়ে আপনি কাজ করবেন বা প্রজেক্ট বিল্ড করবেন, প্রত্যেকটা মডেলের আর্কিটেকচার, তার হচ্ছে ম্যাথমেটিক্যাল সিস্টেমটা এবং তার অ্যালগোরিদমটা, এইগুলোকে আপনারা ঢালাই করে নেবেন। ঠিক আছে, মানে একটা মডেলের কি বলে, যদি আমি এসভিএম এর কথা বলি, এসভিএম কিভাবে কাজ করে, ক্লাসিফিকেশনটা কিভাবে করে, তার যে হার্ড মার্জিন আছে, সফট মার্জিন আছে, বা প্রত্যেকটা জিনিস আর কি। হ্যাঁ, যে আমি তারপরে কে মিনস ক্লাস্টারিং আছে, তারপরে আরো অনেক আছে, রিগ্রেশন মডেল আছে, লজিস্টিক রিগ্রেশন আছে, নেইভ বায়াস আছে, ডিসিশন ট্রি আছে, তাই না, অনেক কিছু আছে। তো এইগুলা সম্পর্কে আগে ভালোভাবে আপনারা স্টাডি করবেন। তাহলে কি করলো, তাহলে হয়ে গেল আপনার মেশিন লার্নিং এর একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আপনার হচ্ছে ডিপ লার্নিং এ আসবেন। ডিপ লার্নিং এ হচ্ছে আপনি অনেকে টেনসরফ্লো নিয়েও কাজ করতে পারেন, অনেকে পাইটর্স নিয়েও কাজ করেন, এটা কোনো ম্যান্ডেটরি না। তবে আমি সাজেস্ট করব যে মানে পাইটর্সে কাজ করা। পাইটর্সে কাজ করতে, মানে পাইটর্সে কাজ আপনি শিখতে পারলে মানে খুবই বেশি ফ্লেক্সিবল, কাস্টমাইজেশন, মানে সবকিছু অনেক ভালো। আমি টেনসরফ্লো থেকে অনেক বেটার পাইছি। ঠিক আছে, এবং পাইটর্সে কিন্তু ইন্ডাস্ট্রিতে হিউজ লেভেলে কাজ হয়, টেনসরফ্লোতেও হয়, কোনো সমস্যা নাই, আপনি যেটাতে ভালো লাগে কাজ করতে পারেন। তো এই ডিপ লার্নিং এ আসার পরে আপনি হচ্ছে কম্পিউটার ভিশন আছে, এনএলপি আছে, সরি এলএলএম আছে, এনএলপি বা যেটাই বলি, টেক্সট বেস আর কি। তারপরে জেনারেটিভ এআই আছে, অনেক কিছু আছে। তো এই সবগুলা কিন্তু ডিপ লার্নিং এর মধ্যে পড়ে। হুম, তো এইগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন বা প্রজেক্ট বিল্ড করতে পারেন। ঠিক আছে, এর লেয়ার গুলো সম্পর্কে একটু ধারণা নেবেন। এএনএন মডেল আছে, আরএনএন মডেল আছে, এলএসটিএম আছে, গ্রু আছে। হ্যাঁ, এইগুলা নিয়ে আপনারা স্টাডি করবেন। এইগুলা নিয়ে স্টাডি করলে আপনাদের ডিপ লার্নিংটা স্ট্রং হয়ে যাবে। তারপর আপনি একটা পার্টিকুলার চুজ ফলো করবেন, যে আমি আসলে এলএলএম আমার ভালো লাগে, আমি এলএলএম নিয়ে কাজ করবো, বা জেনারেটিভ এআই নিয়ে কাজ করবো। আবার কারো কারো থাকতে পারে যে আমি কম্পিউটার ভিশন ভালো পারি, তো আমি কম্পিউটার ভিশনের কাজ, কম্পিউটার ভিশন বলতে আমি ইমেজের কথা বলতেছি আর কি। হ্যাঁ, ক্লাসিফিকেশন, সেগমেন্টেশন, অনেক কিছু আছে। তো এগুলা নিয়ে আমি রিসার্চ বেস অনেকে কাজ করতে চাই, কম্পিউটার ভিশনে কাজ করতে পারে, আবার দেখা গেল অগমেন্টেশন নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার থাকে। এটা একটা বলা যায় আনফিনিশড ওয়ার্ল্ড, এটা একটা পুরোটা এআই এর মধ্যে পড়ে। তো যেটা আপনার ভালো লাগে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এইরকম রোড ম্যাপ গুলা ফলো করা উচিত আমার, আই থিঙ্ক। তারপরে আপনার ডিপ্লয়মেন্টও অনেক কিছু আছে, যে আমরা কিভাবে স্ট্রিমলিটে দেখতে পারবো, ইউআই দেখতে পারবো, তারপরে হচ্ছে আপনার ডকার আছে, এডব্লিউএস আছে, অনেক কিছু আছে, তাই না? তারপরে আবার মডেল মনিটর করতে হয় আমাদেরকে, যে মডেলটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, তার ফিডব্যাকটা কিরকম, এটা আবার অনেক সময় গ্রাফ আনা আছে, অনেক কিছু আছে। তো এইগুলা ভাই মানে হিউজ একটা জগৎ। তো আপনি একটা বা স্টেপ বাই স্টেপ ফলো করে, রোড ম্যাপ ফলো করে আপনারা আগাইলে আপনাদের জন্য বেটার হবে। এবং এখানে কিন্তু আমি বলি জিনিসটা, যে ডেটা অ্যানালাইসিস কিন্তু একটা আলাদা ফিল্ড, ডেটা ইঞ্জিনিয়ারিং একটা আলাদা ফিল্ড। হয়তো কিছু কিছু টপিক দেখবেন সেম, কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু সেম পাবেন না।
ঠিক আছে। ডেটা অ্যানালাইসিসের টপিক সাথে আপনি যদি ডেটা ইঞ্জিনিয়ারিং এর টপিক মিলান, অথবা আপনি 30-40% মিল পাইলেন, যে ওখানে পাওয়ার বিআই দেখালো, এখানে পাওয়ার বিআই দেখালো, বা এসকিউএল দেখালো, এখানে এসকিউএল দেখালো, ঠিক আছে, এইরকম। কিন্তু ওখানে দেখবেন যে কিছু কোর ভ্যালু থাকে বা কোর কনসেপ্ট থাকে, এখানকার কিছু কোর কনসেপ্ট থাকে, সবকিছু কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। তো ঠিক আছে, আপনি একটা পার্টিকুলার ফিল্ড চুজ করবেন যে আপনি কোন দিকে যাবেন। তো সেই অনুযায়ী আপনি হার্ড ওয়ার্ক করবেন বা রোডম্যাপ ফলো করে একটা পর একটা শিখবেন। এমন না যে আপনি একদিনে সবকিছু পারে যাবেন বা এক মাসে আপনি সবকিছু শেষ করতে পারবেন, তাই না? বা একটা কোর্স করলেন, আপনি মনে করেন যে পুরো জিনিসটা বুঝে গেলেন, এরকমও না। আপনার হচ্ছে ধরে ধরে শিখতে হবে। আমিও ধরে ধরে শিখতেছি বা শেখার চেষ্টা করতেছি। আমিও সাজেশন এটাই দেবো আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যারা এআই ডেভেলপার আসতে চান বা এআই ইঞ্জিনিয়ারিং বা যেটা বলে ডেটা সায়েন্স, তো এখানে আপনারা কিছুটা হালকা পাতলা হলেও একটু প্রবলেম সলভিং করার চেষ্টা করবেন। মানে লিড কোড হোক বা যেটাই হোক, মানে একটু প্রোগ্রামিং নলেজটাকে একটু স্ট্রং রাখার চেষ্টা করবেন। কারণ দেখা গেল যে যখন আপনারা ইন্ডাস্ট্রি বেসে যাবেন, তখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিন্তু কোডিংটা মানে ফলো করা হয়। সো কোডিং জ্ঞানটা থাকা উচিত, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি ধারাবাহিক ভাবে শেখা উচিত, এটাই। আর কোনো কোশ্চেন আছে? আপনারা কি ভাই বুঝছেন আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ জি ভাই, সুন্দর একটা রোড ম্যাপ আমি দেখলাম। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা তো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা ডেটা সাধারণত আমরা পেয়ে থাকি। কোয়ালিটি ডাটার ক্ষেত্রে আমরা যে ভয়েস গুলো নেই, রেকর্ডিং গুলো নেই, এই রেকর্ডিং ডেটা অ্যানালাইসিসের জন্য কি এই এনএলপি এটা কাজ করে? এনএলপি ভাই, আমি মানে আপনি হচ্ছে বলি, আপনি যদি কোয়ালিটেটিভ ক্ষেত্রে যেহেতু ওখানে ইমোশনটাকে বা টেক্সটটাকে আর কি বেশি মানে ওখানে থাকে আর কি। হ্যাঁ, তো ওটাতে আপনি হালকা পাতলা যদি রিসার্চও করেন, আপনি দেখতে পারবেন যে মনে করেন ওখানে এনএলপি কাজ করবে না এমন না, এনএলপি ভালো কাজ করবে। কিন্তু ওখানে আপনার প্রি প্রসেসটা আপনার করতে হবে, মানে নিউমেরিকে আনা বা নর্মালাইজেশনটা করা, এটার পরে আপনি এনএলপিটা মানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এইটাকে মানে আপনি ফোকাসটা দিবেন যে আপনার ডেটা সেটটাকে রেডি করে নেবেন আপনার মডেলের জন্য। ডেটা সেট রেডি করার সময় আমি তো এটা টেক্সট আকারে করব, আমার রেকর্ডিংটা শুনে আমি এটা টেক্সট লিখবো। টেক্সট লেখার পরে টেক্সটটা যদি আমি এনএলপি তে মানে অপারেট করি, এটা দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে ওটা তো ওরা নিজেরাই তো এটা কোয়ান্টিফাই করবে এন্ড দেন অ্যানালাইসিস করবে। না না ভাই, এনএলপি মনে করেন আপনার কোয়ান্টিফাই করে না। আপনাকে এনএলপি একটা মনে করেন একটা কি বলবো, আপনার এনএলপি পুরো একটা ওয়ার্ল্ড বলা যায়, মানে একটা জগৎ। তো এখানে আপনি এনএলপি কোনো মডেল না, ঠিক আছে। এনএলপি কিন্তু কোনো মডেল না। এখানে আপনি যে কোনো মডেল ইউজ করতে পারেন, মানে এনএলপির ভিতরে আপনি মেশিন লার্নিং মডেল ইউজ করবেন। হ্যাঁ, এনএলপি কিন্তু কোনো মডেল না, ঠিক আছে। এনএলপির ভিতরে আপনি কি করবেন, রিগ্রেশন মডেল ইউজ করতে পারেন, লজিস্টিক রিগ্রেশন, বা আপনি ক্লাসিফিকেশন মডেল ইউজ করতে পারেন, বা এই বুস্টিং মডেল ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার এনএলপি হচ্ছে কি একটা মানে মানে এটা হচ্ছে কি একটা টেক্সট বুকের মতো, ঠিক আছে, যে পুরো একটা ওয়ার্ল্ড এর মতো। সেখানে আপনি ওই মডেল গুলাকে ইউজ করতে পারবেন যেগুলো আপনার মেশিন লার্নিং এ শিখছেন। আর এনএলপি আপনার ওই জিনিসগুলাকে মানে এখানে আপনি কি স্টাডি করতে হবে বা কিভাবে কাজটা করতে হবে এটা দেওয়া আছে, যে আপনি কিভাবে প্রি প্রসেস করবেন, কি মডেল গুলা ইউজ মানে কোন মডেল গুলা নিয়ে কাজ করবেন, এগুলা, ঠিক আছে। এনএলপি কিন্তু কোনো মডেল না বা কোনো মানে এনএলপি অ্যাপ্লাই করবেন না এরকম না, ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে কি এটা মেশিন লার্নিং এর আন্ডারে একটা ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে মেশিন লার্নিং এর মধ্যে একটা মডেল বললাম, আপনি আপনি একটা ধাপ বলা যায়, ঠিক আছে, যে এনএলপি এর মধ্যে আপনি টেক্সট নিয়ে কাজ করবেন। কিন্তু এনএলপি আপনি ওখানে অ্যাপ্লাই করবেন না, ওখানে আপনি মডেলে মেশিন লার্নিং মডেলে অ্যাপ্লাই করবেন। ওখানে আপনি ওইগুলা দিয়ে ট্রেনিং করবেন এবং অ্যাকুরেসি যা পাবেন সবগুলাতেই পাবেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনি স্টাডিটা করতেছেন, এটার নাম হচ্ছে এনএলপি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আর কারোর কোনো কোশ্চেন আছে? ভাই আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম আর কি। আপনি ওই যে মাঝখানে বলছিলেন আর কি যে আমরা যে বাসায় যে প্রজেক্ট ওয়াইজ যে কোড গুলা প্র্যাকটিস করি, প্রজেক্টের যে কোড গুলা আর ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে যে প্রজেক্ট গুলা কাজ হয় আর কি, এই কোড দুইটার ডিফারেন্সটা যদি আর একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যখন মনে করেন যে বাসায় বসে প্রজেক্ট করি, অনেকে আছে ইউটিউব দেখে দেখে বা দেখা গেল কোনো একটা কোর্স দেখে দেখে ওখানে যা যা করায় ওগুলো মানে এক পাশে একটা মানে দুইটা উইন্ডো ওপেন করে রাখি। হ্যাঁ, মানে এক পাশে ভিডিও চলে আর এক পাশে আমরা কোড করি, ঠিক আছে। এটা কোনো সমস্যা না, এটা আপনি করতে পারেন। বাস আমি মানে এটা করবেন, ঠিক আছে, কিন্তু নিজের একটু ক্রিয়েটিভিটি নিয়ে আসবেন। মানে প্রজেক্টটা এমন না যে কপি পেস্ট করলেন বা দেখা গেল কি ধরে ধরে কাজ করলেন, এরকম না। মানে আপনি জিনিসটা ফার্স্টে দেখলেন, বুঝলেন এবং নিজে ট্রাই করবেন যে আসলে এটা আর কিভাবে করা যায়। তো এটা এগুলো আপনার বাসার কাজ, ঠিক আছে। এরকম প্রজেক্ট গুলাকে আপনি কি করবেন, আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন বা দেখানোর জন্য যে আমি হ্যাঁ এটা আমি জানি, আমি এটা নিয়ে কাজ করছি বা এটা নিয়ে আমি কাজ করতে পারবো।
এই ধরনের নলেজ দেখাবেন আপনি। কিন্তু আপনি যখন ইন্ডাস্ট্রিতে আসবেন তখন ইন্ডাস্ট্রিতে কি করে, ইন্ডাস্ট্রিতে কিন্তু এক প্রজেক্টে একজন কাজ করে না, আপনি বাসায় কিন্তু একাই কাজ করতেছেন, ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে কিন্তু একজন একটা প্রজেক্টে একজন কাজ করে না, এখানে একটা টিম কাজ করে। হুম। এখানে আপনার একটা গিটহাব রিপোজিটরি থাকে, সেখানে প্রত্যেকটা ব্রাঞ্চ থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু ওখানে গিট পুশ হয়, মার্জ হয়, অনেক কিছু হয়, তাই না? তো সেখানে যদি আপনার কোড আরেকজন যদি না বোঝে, বা আরেকজনের কোড যদি আপনি না বোঝেন, সেখানে কি হবে? সেখানে কি মার্জ করতে পারবেন বা কমপ্লিট হয়ে যাবে না? তো এখানে কি করবেন আপনি, অবজেক্ট মানে ক্লাস ক্রিয়েট করে, ফাংশন ক্রিয়েট করে, তারপরে আপনি মানে প্রত্যেকটা কোড লিখবেন, বা ক্লিন কোড যেটা আমরা বলি, ক্লিন কোডটা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা কোডে কমেন্ট রাখবেন, সিকোয়েন্সটা মেনটেন করবেন, কোন ফাইলে কি আছে না আছে সবকিছু আপনি কি করবেন, যাতে আপনার কোড কোড আমরা মানে শুনেন, আমরা যে কোডটা করি, কোড কিন্তু করার উদ্দেশ্যে এই না যে মনে করেন যে আমার কোড আমি বুঝলাম শেষ। আমার কোড যাতে যে কেউ দেখলে যেন বুঝতে পারে যে আমি কি কাজ করছি, ঠিক কোডটা আছে? যাতে এফিশিয়েন্ট হয়। এফিশিয়েন্ট হয় এবং আন্ডারস্ট্যান্ডেবল হয়। যে কোনো একটা নন কোডার ব্যক্তিও যদি দেখে, সেও যেন একটা ধারণা পায় যে না, সে এই কাজটা করতেছে। বা আপনার যদি ম্যানেজমেন্ট থাকে, যারা আপনার আমাদের আইটি কোম্পানি ম্যানেজমেন্টে যারা থাকে বা সিইও পদে যারা থাকে, সবাই কিন্তু কোড জানে না। হ্যাঁ, ম্যানেজমেন্টের কি আপনি কিন্তু আশা করতে পারবেন না যে তারা কোড সম্পর্কে সে খুব ভালো জানে, এরকম কিছু না, ঠিক আছে? তো আপনার কোডটাকে তারাও যেন বুঝে, বা একটা জিনিস যে আপনি প্রজেক্টে কাজ করতেছেন তারাও যেন বোঝে, ঠিক আছে? এই ছাড়া আপনার প্রজেক্ট দেখবে, আপনার কি হায়ার করবে, তাই না? এই জিনিসগুলোকে আপনি কি করবেন, আপনি আপনার ফোকাসিং করাবেন আপনার কোড, যে না আপনি এইভাবে কোড লিখতে পারেন। আর স্কেলেবল কোডটা আমি বলতেছি এই কারণে যে আপনি যদি আপনার স্কেলেবল না থাকে, তাহলে আমি দেখা গেল কি আপনি হোস্টিং করলেন আপনার কোডটাকে, মানে আপনার সরি আপনার মেশিন লার্নিং মডেলটা, বা আপনার যে এআই কোড আছে, এটা হলো ব্যাক এন্ড ডেভেলপার যারা থাকে, ওরা কি করে ব্যাক এন্ডে কিন্তু ওই কোডটাকে বসায়, মানে আপনার কোডটাকে কিন্তু সে ব্যাক এন্ড ডেভেলপাররা আপনার কোড নিয়ে কাজ করে। তো সে যদি আপনার কোড না বোঝে তাহলে কাজ করবে কিভাবে? এটা ফার্স্টে একটা সমস্যা। তাহলে আপনি কোড কি করলেন, আপনি ক্লিন রাখলেন, সে বুঝতে পারলো যে হ্যাঁ এটা এই কাজটা করছে, তাহলে এই কোডটাকে আমার লাগবে বা এটা নিতে হবে। এইটুকু বোঝার পরে সে কি করবে, এটা হোস্টিং করবে না, একটা একটা ওয়েবসাইটে বা অ্যাপে বা যেখানে হোস্টিংটা করবে। তো সেই হোস্টিংটা যাতে আপনার কোডটা এমন স্কেলেবল হয় যে ভবিষ্যতে যদি ক্লায়েন্ট বা যদি আপনার প্রজেক্ট ম্যানেজার বা যাই থাকবে, সে যদি রিকোয়ারমেন্ট দেয় যে না আমার হচ্ছে এই ফিচারটা লাগবে, বা এই ফিচারটা লাগবে, বা এটাকে রিমুভ করতে হবে, বা এটাকে নতুন করে অ্যাড করতে হবে, ইউজার সংখ্যা বেড়ে গেছে, তখন কি করতে হবে, আপনার কোডটা কি স্কেলেবল থাকলো, আপনি সহজে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতে পারলেন, বা আপনি ওখানে ফিচারটা অ্যাড করতে পারলেন, ঠিক আছে? এইটাই। তো এই জিনিসগুলো আপনি বুঝবেন, আপনি যদি একটু লার্জ স্কেলে প্রজেক্ট করতে যান, তখন আপনার জিনিসগুলো আরো ভালো বেটার বুঝতে পারবেন। জি ভাই, আর একটা কোশ্চেন ছিল আর কি ডিএসএ নিয়ে। আচ্ছা, ডিএসএ। ডাটা ডিএসএ। স্ট্রাকচার আর হ্যাঁ, হ্যাঁ। অ্যালগোরিদম, আমি কোশ্চেনটা আচ্ছা, করি আর কি। আমি আচ্ছা, হচ্ছে ওপি কনসেপ্টটা আর কি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখন হচ্ছে ডিএসএ টা প্র্যাকটিক্যালি আর কি কিভাবে আপনার ইউজ হয়, কোডের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন সহ আর কি শিখতে যাচ্ছি। এখন কাজ করতেছি, কিন্তু করতে যায় আমার অনেক অসুবিধা হইতেছে, অনেক কিছু বুঝতে কষ্ট হইতেছে, অনেক কিছু মানে এই জিনিসটা কিভাবে করলে আমি সহজভাবে আর কি শিখতে পারবো, মানে কোডিং এর মাধ্যমে, মানে ওই ডিএসএ টা কোডে কিভাবে অ্যাপ্লাই হয়, মানে কিভাবে কাজটা হয় আর কি, রিয়েল আইডিয়া নিতে চাচ্ছি আর কি। এই ব্যাপারে কিভাবে করলে ভালো হবে, এই পরামর্শটা দিবেন। আচ্ছা, শুনেন আমি বলি, আপনার কি সিএসসি ব্যাকগ্রাউন্ডের? জি জি জি, আমি সিএসসি নিয়ে বিএসসি শেষ করলাম আর কি রিসেন্টলি। আচ্ছা, আমি আপনার বলি, শুনেন, আমরা যখন ডিএসএ করি, ডিএসএ হচ্ছে ডেটা স্ট্রাকচার ইজি। মনে করেন আপনার ক্লিন জি কোড জি, করলে, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম আর কি, ডিএসএ তো আমি সহজতে বু- আমি আমি অ্যালগরিদমের বিষয়টা আর কি। আমি শেষ করি শুনেন, আমি বলি, ডেটা স্ট্রাকচারটা তো আপনি বুঝলেন যে হ্যাঁ এটার মনে করেন আপনার ডেটা টাইপ বুঝলেন, সবকিছু বুঝলেন, ঠিক আছে? অ্যালগোরিদমটার বিষয় আছে, হ্যাঁ, যে আপনি অ্যালগোরিদমটা আপনার কোডে ইউজ করে আপনি প্র্যাকটিক্যালি কিভাবে মনে রাখবেন বা জিনিসটাকে বুঝবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডিএস এর মূল ফ্যাক্ট, যে আসলে আমি ডিএস এটা কেন শিখবো, বা কোন কাজে আমার এটা দরকার, বা কিভাবে মনে রাখবো, ঠিক আছে? তো এটা করার জন্য আপনি কি করবেন, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট গুলাকে মাথায় রাখেন। দেখুন আপনি দেখবেন গুগল ম্যাপ কি করে, হুম, আমাদের একটা শর্টেস্ট পথ দেয় না, যে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাবো। জি জি। তো হ্যাঁ, তো এখানে কি করে, এখানে আমরা কিন্তু ডিসটা অ্যালগোরিদম ইউজ করে, বা আপনার বলে গ্রিডি অ্যালগোরিদম আছে, অনেক কিছু অ্যালগোরিদম আছে, ঠিক আছে? হুম, তো হুম, এই অ্যালগোরিদম গুলো আপনি নিজের প্রজেক্টে, বা কি বলা যায়, মানে নিজে অ্যালগোরিদম আকারে আপনি এটাকে সলভ করার চেষ্টা করবেন। বা আপনার যে শর্টিং অ্যালগোরিদম গুলো আছে, হ্যাঁ, এগুলা নিয়ে আপনি কাজ করলেন, তাহলে এগুলা কি হবে, যখন আপনি এগুলা কোডে নিজে নিজে অ্যাপ্লাই করলেন, বা এগুলা নিয়ে একটু কি করবেন,
যে গ্রিডি অ্যালগোরিদম আমি একটু প্রবলেম সলভিং করে দেখি। হ্যাঁ, আপনি কোড প্রসেসে গেলেন বা যে কোনো একটা জায়গায় যায়, আপনি ওটাই পার্টিকুলার সিলেক্ট করবেন, করে ওই রিলেটেড যা প্রবলেম আছে ওগুলো সলভ করবেন। তাহলে আপনি মানে এটা আসলে একদিনের না বা এক মাসেরও না, এটা একটা প্র্যাকটিস। ঠিক আছে, অ্যালগোরিদম একটা প্র্যাকটিসের জিনিস, আর ডিএসও একটা পুরোটা প্র্যাকটিসের উপর। আর কিছু আপনি বই সাজেস্ট করতে পারি, যেরকম আপনি সিএসসি বিএসসি তে যখন পড়ছিলেন তখন কিছু অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার বই পড়ছিলেন না? তো এই বইগুলা একটু পড়ার চেষ্টা করবেন। সবসময় যে ইউটিউব ভিডিও বা আপনার চ্যাট জিপিটি দিয়ে আপনি কাজ করলে আসলে হয় না, অনেক সময় নিজে পড়ে পড়ে স্টাডি করে বুঝলে আরো জিনিসটা বেশি মনে থাকে। ঠিক আছে, তো এইগুলাই আর কি। আপনি আর একটু জিনিস করতে পারেন, যেটা আপনি ইউটিউব থেকে একটু দেখে নিন যে আসলে কিভাবে ভিজুয়ালি দেখা যায় যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে, এটা আমি একটু দেখবো। এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে এখন মানে কোড করতে পারবেন এবং ওখানে দেখতে পারবেন যে আপনার কোডের সাহায্যে ওটা অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে। এগুলা দেখলে একটু অনেক সময় দেখা গেল যে মনে রাখাটা ইজিয়ার হয়। ঠিক আছে, ওটাই হচ্ছে অসুবিধা হচ্ছে যে অ্যালগোরিদম শিখাটা পাশাপাশি আবার কোড ইমপ্লিমেন্ট করা, কোডের ভিতর ওই অ্যালগোরিদমটা কিভাবে লিখবো, কিভাবে কাজ করে, মানে আচ্ছা দুইটা এটা এটা পার্ট আপনি হয়ে মাথায় যাচ্ছে। রাখবেন না, কারণ আমি বলি এটা আপনি মাথায় রাখবেন না যে অ্যালগোরিদমটা আমার এই কোডে ইউজ করতে হবে, এটা করতে হবে, এই অ্যালগোরিদমটা আমার লাগবে। ঠিক আছে, এটা কারণ আপনি কোডিং করার সময় কোডিং করবেন। ঠিক আছে, অ্যালগোরিদমটা অ্যালগোরিদমের জায়গায় রাখেন। ঠিক আছে, অ্যালগোরিদম এমন না যে আপনি সবসময় কোডে ইউজ হবে বা আপনার মাথায় রাখলে এটা আরো আপনার কোডিং এর ইফিসিয়েন্সি কমায় দেবে। ঠিক আছে, আপনার যখন লাগবে তখন আপনি হয়তো বা দেখলে এমনিতেই আপনি যখন মানে দরকার হলো এরকম আপনি নিলেন। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন না যে আমার এই অ্যালগোরিদমটা ইউজ করে কোড করতে হবে। ঠিক আছে, সবসময় অ্যালগোরিদম খাটে না বা ওরকম লাগেও না। ঠিক আছে, কিন্তু আপনার এটা জব ইন্টারভিউর জন্য অবশ্যই আপনি শিখে রাখবেন। জি জি, আমি ওই প্রবলেম সলভিং এগুলো আর কি করার চেষ্টা করতেছি। আপনার রিসেন্টলি অনেক প্রজেক্টে অসুবিধা হচ্ছে আর কি। প্রজেক্টে সবসময় অ্যালগোরিদম অতটা ইউজ হয় না। ঠিক আছে, প্রজেক্টের ক্ষেত্রে আপনার আপনার মতো কোড করেন, ওটা কোনো সমস্যা নাই। তবে স্ট্রাকচারটা ফলো করবেন, একটু ক্লাস ক্রিয়েট করে করে মানে স্কেলেবল করার চেষ্টা করবেন, এই আর কি। আর অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে যে আপনার মানে কি বলি, যে আপনি যখন বড় কোনো ইন্ডাস্ট্রিতে যেতে যাবেন তখন তো আপনার অবশ্যই এক্সপিরিয়েন্সও লাগবে, তাই না? তো এক্সপিরিয়েন্স সাথে সাথে দেখবেন যে আপনার জিনিসটা চলে আসছে। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি আজকে শেষের দিকে চলে আসছি। যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আপাতত আজকে এখানে এন্ড করতে পারি। আর যারা এখানে মধ্যে এতক্ষণ ধরে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সামনে সপ্তাহে আরেকটা ওয়ার্কশপ হবে, ওইটা আমরা আমাদের গ্রুপে জানিয়ে দিব, কমিউনিটি গ্রুপে, এবং আমরা ইমেলে জানিয়ে দিব। আর এছাড়া হচ্ছে আমাদের এখন পাইথনের ব্যাচ শুরু হয়েছে, আপনারা জানেন। গত পরশুদিন আমাদের প্রথম ক্লাস ছিল আর কি, ওরিয়েন্টেশন সেশন। নেক্সট ক্লাস আগামী রবিবার দিন হবে, এবং আমরা খুব শিগগিরই কাল পরশুর মধ্যে আমাদের পরের ব্যাচ ডেটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা আমরা অফার করব। আমাদের প্রতি 2 সপ্তাহ পর পর একটা করে আমরা বিভিন্ন কোর্সগুলো অফার করে থাকি, এবং আমাদের মোটামুটি ডেটা সায়েন্সের কোর্সই আমরা করাই। এর বাইরে আসলে অন্য কোনো কোর্স আমরা করাই না। এবং আমাদের এখানে ডেটা সায়েন্সে আন্ডারে 3টা বুট ক্যাম্প রয়েছে, এবং মোটামুটি এখানে 6টা শর্ট কোর্স রয়েছে। তো আমাদের ওয়েবসাইটে, আমাদের পেজে আপনারা রেগুলার আপডেট গুলো পেয়ে যাবেন। ওকে, সো তাহলে সাকিব, থ্যাংক ইউ। বাকিদেরকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। আমরা আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।